Bismillah. So, as I said before, আমরা আজকে স্ট্র্যাটেজিক বিজনেস রিপোর্টিং এসবিআর এর জুন সেশনের রিমেইনিং যে টপিকগুলো থাকে, যেমন এসএমইর অ্যাকাউন্টিং, দেন হচ্ছে আপনার সাস্টেনেবিলিটি অ্যান্ড ইন্টিগ্রেটেড রিপোর্টিং রিলেটেড কিছু টপিক, যেটা আসলে নট রেগুলার কাম আপ আইটেম। আপনি যদি আমি একটু জাস্ট ছোট্ট করে দেখাই আপনাদেরকে যে আসলে এই কোশ্চেন গুলা কখন আসছে, মানে আসলে কোন কোন সেশনে আসে এবং আহ, কয়টা সেশনে টোটাল আসছে। আপনি যদি ক্যাপ্টেন কিটে আমরা একটু ওপেন করি জাস্ট, তাহলেই এটা বোঝানোর জন্য যে আসলে আমরা কোশ্চেনটাও চুজ করে রেখেছি যে কি কোশ্চেন আমরা করব, বাট তার আগে আমরা একটু জাস্ট অ্যানালাইসিসটা দেখানোর জন্য যে আসলে কতটুকু মানে রেলেভেন্ট আর রেগুলার কাম আপ এবং মানে কতটা রেগুলার আসে আসলে টপিক। যদিও সাস্টেনেবিলিটি রিপোর্টিংটা একটা এক্সামিনেবল ডকুমেন্টে নতুন করে অ্যাড করা হয়েছে 2024-এ, বাট স্টিল রিসেন্ট ইয়ার গুলাতে আমি যদি অ্যানালাইসিস দেখি ওইরকম খুব একটা আসে নাই কোয়েশ্চেন। একটা সেকেন্ড, হ্যান্ড করছে। ওকে, সো সো দিস ইজ দ্য অ্যানালাইসিস, হ্যাঁ, যে কোন ইয়ারে কোন কোয়েশ্চেনে কত নাম্বার কোয়েশ্চেন এটা আসে, এটাই আমি আপনাদেরকে এক্সেল করে পাঠাইছি। নট এইটা একটু জাস্ট রিভাইজ করে। সো আমি যেটা বলছিলাম আপনাদের খেয়াল করে দেখেন যে আমি অ্যানালাইসিসের কথাটা আমি আপনাকে বলছিলাম যে এটা আপনারা একটু বাসায় দেখবেন। কেন এটা বলার রিজনটা দেখেন, এখান থেকে কোয়েশ্চেন আসলে জাস্ট দুইটা সেশনে আসছে এবং দুইটা কোয়েশ্চেন আসছে। অ্যান্ড এরপরে আমি আপনাদেরকে যেটা আজকে নিয়ে কথা বলবো এসএমই, এটা নিয়ে একটা কোশ্চেনই আসছে একবার, কোশ্চেন নাম্বার 44, যেটা আজকে আমরা দেখব, যেটা আমাদের অলরেডি আমি আপনাকে হোয়াটসঅ্যাপে দিয়ে রাখছি। এরপর আপনি দেখেন সাস্টেনেবিলিটি, এটা হচ্ছে কোশ্চেন নাম্বার 42 এবং 46, মানে দুইবার আসছে। এবং সব থেকে সারপ্রাইজিং ব্যাপার হচ্ছে দুইটা কোশ্চেনই আসলে নট স্পেসিফিক সিনারিও ওরিয়েন্টেড, একদম জাঙ্ক টাইপ অফ কোশ্চেন, মানে খুবই থিওরিটিক্যাল কোশ্চেন। আপনাকে জাস্ট ওই টেকনিক্যাল আর্টিকেল যে লিঙ্কগুলো আমি পাঠিয়েছি সেটুকু আপনি একটু দেখলেন, দেখার পর হোপফুলি এটা আপনি রিকল করতে পারবেন, আনসারটা করতে পারবেন। আর ইন্টিগ্রেটেড রিপোর্টিং খেয়াল করে দেখেন, এখান থেকে ওই একটা কোশ্চেন 44, তার মানে 44, 46 আর 42, এই তিনটা কোশ্চেন আসছে আসলে টোটাল আমাদের, আমি যদি বলি লাস্ট লাস্ট সেশন গুলাতে। এন্ড এই যে এইটা যেটা চেঞ্জেস এন্ড ডেভেলপমেন্ট ফাইন্যান্সিয়াল রিপোর্টিং, এটা হচ্ছে ওই আমরা যে আইএসআইএফআরএস এর যে আপকামিং চেঞ্জেস গুলো নিয়ে কথা বলেছি সেটার থেকে আসছে। সো এটা রিসেন্টলি খুব একটা আসে না, বিকজ যেটা বলছি আমরা, দেখেন যে দ্য ইস্যু এক্সামাইন ইজ নো লঙ্গার অ্যান এক্সামিনেবল টপিক। সো এটা আগে ছিল আমার, মানে এই জন্য আসলে আগে দেখা যেত। সো এই টপিকটা এখন আর আসে না, হ্যাঁ, সো এটা আর আসবে না। সো সেই ক্ষেত্রে আলটিমেটলি এটা অন্য এরিয়াতে, যেমন সাস্টেনেবিলিটি, দেন হচ্ছে এসএমই। সো তার মানে এই টপিকটা একদম লাস্টের দিকে রাখার রিজন এইটাই যে এটা থেকে আসলে প্র্যাকটিস করার মতো ওই রকম ভাবে কোনো একটা পয়েন্ট নাই যেটা আপনাকে খুব ডিটেলসে প্র্যাকটিস করতে হবে। সো আমরা এখানে তাহলে কি দেখবো জিনিসগুলো, আমরা মেইনলি যেটা দেখবো যে আমাদের এসএমইর অ্যাকাউন্টিং, মানে অ্যাকাউন্টিং আমি কিভাবে করতে পারি, আমাদের আইএসবি আইএফআরএস এর গাইডলাইন কি বলে এসএমই দের অ্যাকাউন্টিং এর ক্ষেত্রে, অ্যান্ড দেন সাস্টেনেবিলিটি অ্যান্ড ইন্টিগ্রেটেড রিপোর্টিং এর আসলে একটা ওভারভিউ কি। অ্যান্ড আফটার দ্যাট সেশন আমি যেটা একটু জাস্ট আপনাদেরকে প্র্যাকটিক্যাল অ্যাসপেক্টের সাথে কানেক্ট করার জন্য যেটা আমি তিনটা রিপোর্টিং এটা এখানে ডাউনলোড করে রেখেছি। একটা হচ্ছে গ্রামীণ ফোনের সাস্টেনেবিলিটি রিপোর্ট, যেটা জাস্ট একটা ওভারলুকের জন্য যে সাস্টেনেবিলিটি রিপোর্ট গুলা এরকম হয় দেখতে, হ্যাঁ, একটা একটা জাস্ট সিম্পল একটা ওভারভিউ আপনি দেখলেন, মানে এখানে ডিটেলস আমাদের দেখার সময়ও নেই এবং এটা দরকার নেই, বাট স্টিল একটা ওভারভিউ দেখা। দেন এসএসসি এর ওরা প্রতি বছর মানে একটা আইআর পাবলিশ করে, ইন্টিগ্রেটেড রিপোর্ট যেটাকে আমরা বলি। অ্যান্ড অ্যাজ ওয়েল অ্যাজ আমরা ফাইন্যান্সিয়াল রিপোর্টিংটা একটু দেখবো যে আসলে কম্পারিজন, যে আসলে ট্র্যাডিশনাল ফাইন্যান্সিয়াল রিপোর্টের সাথে সাস্টেনেবিলিটি অ্যান্ড ইন্টিগ্রেটেড রিপোর্ট গুলা কি কি জায়গায় ডিফার করে, মানে কিভাবে প্রেজেন্টেশন থেকে শুরু করে ডিফারেন্সটা ক্রিয়েট হয়। সো দ্যাটস আওয়ার প্ল্যান ফর টুডে। আমরা মোটামুটি ভাবে এই কোশ্চেনটা করার ট্রাই করব, তিনটা কোশ্চেন যেটা আমি বললাম, এবং তিনটা কোশ্চেনেরই কিন্তু নট দ্য ফুল পার্ট,
জাস্ট অনলি ওই পার্টটুকু যে সাস্টেনেবিলিটি অ্যান্ড এসএমই অ্যান্ড ইন্টিগ্রেটেড এর যে পার্টটুকু। সো তিনটা কোয়েশ্চেনেরই আসলে মেবি 5-6 মার্ক করে করে এই রিকোয়ারমেন্ট গুলো আছে রিলেভেন্ট টপিকের উপর। সো দ্যাটস আওয়ার প্ল্যান। সো ফার্স্টে আমরা একটু শুরু করি তাহলে আমাদের এসএমইর যে অ্যাকাউন্টিং এন্ট্রি কিভাবে করতে হয়, এসএমই ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট কিভাবে প্রিপেয়ার করি আমরা, সেইটার একটা ওভারভিউ আমরা একটু দেখি যে আসলে কিভাবে এসএমই অর্গানাইজেশনের জন্য ফাইন্যান্সিয়াল রিপোর্টিংটা আমরা করি। সো এসএমই জিনিসটা কিন্তু আমরা এমনি বুঝতেছি যে ইটস নট দ্য লার্জ মাল্টিন্যাশনাল কোম্পানি, ইটস নট দ্য লার্জ কমার্শিয়াল কোম্পানি অর্গানাইজেশন, ইট ইজ আ স্মল মিডিয়াম এন্টারপ্রাইজ। সো যেহেতু এটা স্মল মিডিয়াম এন্টারপ্রাইজ, সো এদের অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ড মানে এদের লাইক ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট প্রিপারেশনটা নট দ্যাট মাচ ইন ডিটেলস, লাইক নট দ্যাট মাচ ইন মোর কমপ্লায়েন্ট ওয়েতে। সো এখানে আমি যদি একটা ওভারভিউ দিই যে আমার এসএমইর কিছু স্ট্যান্ডার্ড যেটা এক্সাম্পটেড ফর দ্য এসএমই, এবং কিছু স্ট্যান্ডার্ডের যেই আহ, আহ, আমার অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ড অনুযায়ী যেই রেকগনিশন মেজারমেন্ট গুলো যেগুলো আছে সেটা আবার এখানে একটু ডিফারেন্ট ভাবে প্রেজেন্টেশনটা আছে। যেমন একটা এক্সাম্পল যদি আমরা দিই যে আমরা ডেভেলপমেন্ট কস্ট ক্যাপিটালাইজ করতে পারি অ্যাজ পার IS 38, বাট এসএমইর ক্ষেত্রে আমি দেখবো যে এখানে আসলে ক্যাপিটালাইজেশনের কোনো ক্রাইটেরিয়া নাই, সরাসরি এক্সপেন্স হিসেবে আমাকে এটা দেখো করতে হবে। তারপর বরোইং কস্টটাকে আমরা ক্যাপিটালাইজ করতে পারি, এখানেও আমাকে আসলে বরোইং কস্টটাকে এক্সপেন্স হিসেবে দেখাতে হবে। তারপর IFRS 9 এর যে ব্যাপারগুলো ছিল অনেকগুলা মডেল ছিল, বাট এখানে অনেকগুলা না, এখানে একটাই মডেল, অ্যামortized কস্ট মডেল আমাকে ফলো করতে হবে ইফেক্টিভ ইন্টারেস্ট রেটে। তার মানে এরকম অনেকগুলো আসলে আহ, মানে মোর সিম্পলিফিকেশনের কিছু ব্যাপার এখানে করা হয়েছে, যেটা আপনারা ওভার দ্য লাইক আমি যদি স্লাইড গুলো একটু দেখি তাহলে ইউ ক্যান আন্ডারস্ট্যান্ড আসলে ডিফারেন্সটা কি কি করা হয়েছে। বাট ওভারঅল অবজেক্টিভ হচ্ছে যেহেতু একটা স্মল মিডিয়াম অর্গানাইজেশন, যেটা বেসিক্যালি আমরা ডিফাইন করি বেসড অন দ্য সাইজ, বেসড অন দ্য লাইক রেগুলেটর অথরিটিস অ্যান্ড বেসড অন দেয়ার রেভিনিউ। সো এটার উপর বেস করে আসলে আমরা আমাদের এসএমই এই অর্গানাইজেশনটাকে আসলে ডিফাইন করি। এবং সেই ক্ষেত্রে আমি যদি বলি যে এসএমই কারা এটা ফলো করতে পারবে, যে মানে যাদের আসলে পাবলিক অ্যাকাউন্টেবিলিটি নাই, মানে মানে পাবলিকলি তাদের ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট আসলে প্রোভাইড করতে হবে এটা নাই। আর এটা হচ্ছে মানে যারা বেসিক্যালি এক্সটার্নাল ইউজারের জন্য ভাবে ইউজ মানে পাবলিশ করতে হয় না। তার মানে এক কথা যারা আসলে এরকম লার্জ কোনো পাবলিক লিমিটেড কোম্পানি না অথবা লার্জ কোনো এন্টিটি না, যাদের আসলে ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট গুলা এক্সটার্নাল ইউজারদের জন্য আসলে আপনাকে এই করতে হয়। তাহলে এখানে যেটা বললাম যে এটা কাদের জন্য, যে যাদের আসলে পাবলিকলি অ্যাভেলেবল না তাদের মানে ফাইন্যান্সিয়াল যে ইনস্ট্রুমেন্ট গুলা, ডেপ্ট অর ইকুইটি, হ্যাঁ। তারপর হচ্ছে যে অ্যাসেট এবং যেই ফাইন্যান্সিয়াল রিসোর্স গুলা ম্যানেজ করে, দ্যাট অ্যাকচুয়ালি ম্যানেজ বেসড অন দ্য ফাইডুশিয়ারি ক্যাপাসিটি। ফাইডুশিয়ারি মানে হচ্ছে বেসড অন দ্য গুড ফেইথ, এটার উপর বেস করে হয়। যেটা আমরা বলছিলাম যে এসএমইর ক্ষেত্রে আসলে অনেকগুলো ব্যাপার স্পেসিফিক সিম্পলিফিকেশন করা হয়েছে, বাট স্টিল এখানে আসলে কিছু অবজেক্টিভ আছে যে আমার কি কি অবজেক্টিভ ফুলফিল করতে হবে ফর দ্য এসএমই অর্গানাইজেশন। এটা আমার অফকোর্স হাই কোয়ালিটি স্ট্যান্ডার্ড এনফোর্সেবল IFRS আমার এসএমই এর জন্য আসলে অ্যাপ্লিকেবল, এবং IASB ইন্টারন্যাশনাল অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ড বোর্ড 2009 অর 2009 এর দিকে ওরা একটা স্ট্যান্ডার্ড ইস্যু করে, যেটা আবার 2015-এ ওরা এটাকে অ্যামেন্ড করে। সো সেই স্ট্যান্ডার্ডটাই আসলে আমাকে ফলো করতে হবে ফর দ্য এসএমই, এবং সেটারই একটা স্ন্যাপশট আমরা একটু দেখবো যে আসলে কি কি জিনিস আমরা এখানে কভার করি। দেন আমি যে কথাটা বলছিলাম যে আপনার এখানে কিছু জিনিস আছে যে স্ট্যান্ড অ্যালোন, আমরা একটু পরেই দেখবো এই ব্যাপারগুলা। যেমন এখানে আপনার যে কথাটা একটু আগে বলছিলাম যে ফাইন্যান্সিয়াল ইনস্ট্রুমেন্টের একটা এক্সাম্পল আমরা বললাম। তারপর হচ্ছে আপনার বরোইং কস্টের একটা এক্সাম্পল আমরা বললাম। মানে আমরা ট্র্যাডিশনাল অ্যাকাউন্টিং এ কি করি আর এসএম এর জন্য কি করি, একটা টেবিল আছে, আমরা টেবিলটা দেখলেই হোপফুলি উই ক্যান আন্ডারস্ট্যান্ড। তারপর আপনি যদি দেখেন যে এসএম এর জন্য কোন কোন টপিক অমিটেড, মানে টিপিক্যালি এসএম এর জন্য কোন স্ট্যান্ডার্ড গুলো আসলে অ্যাড্রেস করতে হবে না, যেমন IS 33 আপনার earning per shares, that's not applicable for SME. Interim financial reporting 34, not IFRS like 8 segment reporting, not required. IFRS 5 asset held for sale। তার মানে এই স্ট্যান্ডার্ড গুলো আসলে আমাদের এসএমই এর জন্য অ্যাপ্লিকেবল না, রাইট? এবং কিছু ডিফারেন্স অ্যাকাউন্টিং আছে, মানে বেসিক্যালি হচ্ছে আমার ফুল IFRS অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ডে আমরা এটাকে কিভাবে দেখাই এবং এসএমই এর স্ট্যান্ডার্ডে এটাকে আমরা কিভাবে প্রেজেন্ট করি।
সো আমার জাস্ট এই কম্পারিজনটা যদি মানে আমি টেবিলটা যদি বুঝতে পারি তাহলে আমার আলটিমেটলি এই এসএমইর যে অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ডের যে মানে পারপাসটা, যে প্রেজেন্টেশনটা, দ্যাট উই ক্যান প্রপারলি আন্ডারস্ট্যান্ড। এন্ড এরপর আমরা টেকনিক্যাল আর্টিকেলটা পড়বো 5 to 10 মিনিটস এর মধ্যে হোপফুলি। এন্ড টেকনিক্যাল আর্টিকেল রিড আউট করার সময় যদি আপনাদের কারো কোনো কোয়েশ্চেন্স কোয়েরি থাকে, অফকোর্স উই ক্যান ডিসকাস অ্যাবাউট দ্যাট। সো আমরা একটা একটা করে কম্পারিজন দেখি। IS 40 ইনভেস্টমেন্ট প্রপার্টি, যেটা আমরা জানি এটা কস্ট এবং ফেয়ার ভ্যালু দুইটা মডেলেই আমরা ফলো করতে পারি, বাট এই ক্ষেত্রে আপনাকে অফকোর্স ফেয়ার ভ্যালু মডেলে আপনাকে এই করতে হবে, রাইট? সো তার মানে এই জায়গাটাতে আপনার অপশন নাই, এসএমইর জন্য আপনি ফেয়ার ভ্যালু মডেলে করবেন। তারপর আমরা জানি IFRS 16 লিজে আমরা একটা লিজই ধরি, লিজের পার্সপেক্টিভ থেকে সিঙ্গেল অ্যাকাউন্টিং মডেল যেটাকে আমরা বলি, যে আমরা এটাকে লিজ কন্ট্রাক্ট বলি। বাট লিজের পার্সপেক্টিভ থেকে এসএমইর অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ড অনুযায়ী এটাকে অপারেটিং লিজ এবং ফাইন্যান্স লিজ এই দুইটা ক্যাটাগরিতে আমাকে ক্যাটাগরাইজ করতে হবে। ওকে, তার মানে আপনি ডিফারেন্সটা বুঝতে পারছেন যে আমার এক্সিস্টিং ফুল ফেজ অফ অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ডে আমি কি করি এবং এসএমইর জন্য আমার চেঞ্জেসটা কি। তারপর বরোইং কস্ট আমরা ক্যাপিটালাইজ করতে পারি যদি এটা কোয়ালিফাইং অ্যাসেটের জন্য হয়, বাট অল বরোইং কস্ট রেকগনাইজ অ্যাজ অ্যান এক্সপেন্স, দ্য ক্যাপিটালাইজেশন অফ বরোইং কস্ট ইজ নট অ্যালাউয়েবল। এই যে এই কথাগুলো আপনি বলবেন যখনই বরোইং ক্যাপিটালাইজেশনের অথবা এসএমইর অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ড রিলেটেড আপনাকে কোয়েশ্চেন্স গুলো করবে। ডেভেলপমেন্ট কস্ট আমরা IS 38 যদি মিট করে আমরা ক্যাপিটালাইজ করতে পারি, বাট এখানে এটা অ্যালাউয়েবল না। অল ডেভেলপমেন্ট কস্ট আর রেকগনাইজড অ্যাজ অ্যান এক্সপেন্স। ইনটেনজিবল অ্যাসেট মে বি মেজার্ড ইউজিং দ্য রিভ্যালুয়েশন মডেল। আমার এখানে আমরা জানি IS 38 কস্ট মডেল এবং রিভ্যালুয়েশন মডেল দুইটাই আমরা ফলো করতে পারি যদি ওইটার মার্কেট ভ্যালুটা অ্যাভেলেবেল থাকে, বাট এসএমইর জন্য এটা আমার অফকোর্স কস্ট মডেলই ফলো করতে হবে, রাইট? এরপর IS 19 আসেন ডিফাইন্ড বেনিফিট পেনশন স্কিমের ক্ষেত্রে, যে আদার কম্প্রিহেনসিভ ইনকামে আমরা এটাকে দেখাই অ্যাকচুয়ারিয়াল গেইন অর লসটা। An entity must an accounting policy choice to recognize all actuarial gain or losses in either profit or loss or OCI। তার মানে আপনাকে অ্যাকাউন্টিং পলিসি এখানে চুজ করতে হবে, হয় আপনি পিএনএল এ দেখাবেন নয়তো ওসিআই তে দেখাবেন, যেখানে আমরা শুধু ওসিআই তে দেখাতে পারতাম। IFRS 9 financial assets are classified as amortized cost, fair value through P&L and fair value through OCI depending on the cash flow and business model test. Impairment requirements reflect an expected credit loss model, right? So এই দুইটা জিনিস আমরা IFRS 9 এ করি, বাট এখানে খেয়াল করে দেখেন financial assets are categorized as amortized cost or fair value through P&L। OCI এর কোনো ব্যাপার এখানে নাই। Impairment requirements reflect on incurred loss model, তার মানে ইটস আ ব্যাকডেটেড থিং। এটা আমার ইনকার্ড কস্ট মডেলে দেখা হবে, যতটুকু লস ইনকার্ড হবে ততটুকুই আমি দেখাবো, নট দ্য এক্সপেক্টেড থিং, রাইট? এখানে আমার ফিউচার এক্সপেক্টেড ক্রেডিট লস মডেলটা ইউজ করতে হবে না। এরপর হচ্ছে আমরা রেভিনিউর ক্ষেত্রে IFRS 15 ফলো করি, বাট স্টিল তারা এখন IS 18ই ফলো করে, কেননা রিস্ক অ্যান্ড রিওয়ার্ড ট্রান্সফারের উপরই তারা মোস্টলি কনসিডার করে। এরপর হচ্ছে জয়েন্ট অ্যারেঞ্জমেন্ট, আমরা জানি যে জয়েন্ট অপারেশন, জয়েন্ট অ্যারেঞ্জমেন্ট এগুলাকে আমরা জয়েন্ট ভেঞ্চার, জয়েন্ট অপারেশনস এর মধ্যে ক্লাসিফাই করি আগে, বাট এখানে খেয়াল করে দেখেন জয়েন্ট কন্ট্রোল অ্যাক্টিভিটিস আর জয়েন্ট ভেঞ্চার্স ক্লাসিফাইড অ্যাজ জয়েন্ট কন্ট্রোল অ্যাসেটস, জয়েন্টলি কন্ট্রোলস অপারেশনস অর জয়েন্টলি কন্ট্রোল এন্টিটিস। তার মানে এখানে আমার জয়েন্ট অপারেশনস অথবা জয়েন্ট ভেঞ্চার না, এখানে আইদার আমি জয়েন্টলি কন্ট্রোল এন্টিটি অর অ্যাসেটস, এইভাবে আমরা এটাকে সেগমেন্টেড করি। এরপরে আমার অ্যাসোসিয়েটেড এর জন্য ইকুইটি মেথড ফলো করি, এখানে আমরা কস্ট অর ফেয়ার ভ্যালু মেথড মডেল ইউজ করি এসএমই দের জন্য। তারপর হচ্ছে আপনি যদি গুডউইল এর কথা বলেন, কনসিডারেশন ইন দ্য ক্যালকুলেশন অফ গুডউইল, এটা আপনাদের অনেক সময় দেখা যায় যে কনসিডারেশনের সাথে কোন একটা এসএমই এর পার্ট যদি আসে তখন আপনাকে এই এক্সপ্লেনেশন তিনটা দিতে হবে, এইটা একটা, এইটা এন্ড এই গুডউইল এরটা। আমরা বলছি যে কনসিডারেশন ইন দ্য ক্যালকুলেশন অফ গুডউইল এক্সক্লুডস অ্যাকুইজিশন কস্ট, contingent consideration is equal to fair value. The NCI in an equity is measured at fair value or just proportion of the identifiable net asset of the equity. This choice is made on investment by investment basis. Goodwill is not amortized, but it is tested for impairment annually. খেয়াল করেন, তার মানে এখানে আমরা যে ইনটেনজিবল অ্যাসেট এর ইনডেফিনিট ইউজফুল লাইফ থাকে সেটা আমরা কখনোই অ্যামortization করি না, বাট এসএমই দের জন্য এটা একটু ডিফারেন্ট, যে আমরা ইউজফুল লাইফ ওভার দ্য ইয়ার যেটা ধরি, যে ম্যাক্সিমাম 10 ইয়ার্স আমি অ্যামortize করি, এবং আমার যেটার ইউজফুল লাইফ জানি না সেটা আমি 10 বছর ইউজফুল লাইফ ধরে আমরা অ্যামortizationটা আসলে চার্জ করি। সো যেখানে আমার এক্সিস্টিং
অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ড কিন্তু এভাবে বলে না। সো আমরা দেখি কি বলছি, কনসিডারেশন ইন দ্য ক্যালকুলেশন অফ গুডউইল অ্যাকুইজিশন কস্ট, তার মানে অ্যাকুইজিশন কস্টটাকে কনসিডার করে। কন্টিনজেন্ট কনসিডারেশন অনলি ইনক্লুডেড পেমেন্ট ইজ প্রবাবল দ্যাট দ্য অ্যামাউন্ট ক্যান বি মেজার্ড রিলায়েবলি। সেক্ষেত্রে আমরা যেটাকে কন্টিনজেন্ট কনসিডারেশন কনসিডার করি, এইটা অনলি আমি ইনক্লুড করব যদি টাকাটা দিতে হয় এবং এটা প্রবাবিলিটি হাই থাকে। দ্য এনসিআই মেজার্ড অ্যাট প্রপোর্শনাল অফ আইডেন্টিফাইড নেট অ্যাসেট, ফেয়ার ভ্যালু মডেলে করি না। Goodwill is amortized annually over a maximum of 10 years and tested for impairment when indicators exist. So that's the fact. যেখানে আমরা বলি যে গুডউইলের ক্ষেত্রে যেহেতু অ্যামortization আমরা করি না, ডাজন্ট ম্যাটার ইন্ডিকেটরস থাকুক না থাকুক, আমাকে ইম্পেয়ারমেন্ট টেস্ট করতে হবে। বাট এখানেও বলতেছে দুইটা জিনিস, যে গুডউইলের অ্যামortization 10 বছর ধরে করতে হবে এবং ইম্পেয়ারমেন্ট টেস্ট ইন্ডিকেটরস থাকলে আমরা ইম্পেয়ারমেন্ট টেস্ট করব। সো ডিফারেন্স গুলো আই বিলিভ আপনারা বুঝতে পারছেন যে আসলে এসএমইর জন্য কি কি জায়গায় সিম্পলিফিকেশনটা করা হয়েছে এবং কোন কোন জায়গায় তাদেরকে একটু ছাড় দেওয়া হয়েছে। ফরেন এক্সচেঞ্জ ডিফারেন্স অন দ্য ট্রানজাকশনস অফ ফরেন অপারেশনস রেকগনাইজড ইন ওসিআই, যেটা আমার ওই সাবসিডিয়ারির যে রিট্রান্সলেটেড যে গেইন অ্যান্ড রিক্লাসিফাইড যখন আমি এটা সেল করে দিই। Foreign exchange difference on the transactions of a foreign operations, মানে foreign subsidiary are recognized in OCI but are not reclassified to PNL। তার মানে আমি রিক্লাসিফাই আর করতে পারি না, এটা ওসিআই দিয়ে আমাকে দেখাতে হয়। and IS 1 অনুযায়ী presentation financial statements require financial statement include statement of profit or loss OCI and separate financial statement and changes in equity, statement of financial position in case of retrospective at restatement, and এসএমএর জন্য কি provide that only change to equity in a year or profit or loss, divide dividends and prospective adjustment for errors or change in policy, single statement of income and retained earnings may be presented। আমি একটা স্টেটমেন্ট এটা দেখাতে পারি, there is no requirement for third statement, স্টেটমেন্ট অফ ফাইন্যান্সিয়াল পজিশনের জন্য, রেট্রোস্পেক্টিভের জন্য আমি আমার ওই সেম স্টেটমেন্টে এটাকে রেট্রোস্পেক্টিভ অ্যাডজাস্টমেন্টে দেখাতে পারি। তাহলে আমরা যে কথাটা বললাম খেয়াল করে দেখেন যে মোটামুটি ভাবে আমাদের যেই এসএমইর জন্য যে অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ড গুলা স্লাইটলি ডিফারেন্ট টু দা ফুল সেট অফ ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টস অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ডস যেগুলো আমরা ট্র্যাডিশনালি পড়ে আসছি আমাদের ফর কমার্শিয়াল বিজনেস অর্গানাইজেশনের জন্য। এরপরে দেখেন, as a result of the above, the SME standard requires compliance with less than 10% of the volume disclosures requirements applicable to listed companies, comply with full set of IFRS standards. So that's the overall objective, যেটা আমরা বললাম যে একটা ওভারঅল আসলে তাদেরকে এক্সেমশন দেওয়া হয় অনেকগুলো জায়গা থেকে। ওকে, এখানে কেন এই কাজটা করা হয়, অফকোর্স যেটা আমরা বললাম যে এসএমইর জন্য আসলে কস্ট বেনিফিট অ্যানালাইসিস যদি করি, তাদের কমপ্লায়েন্স মেইনটেনেন্স যে কস্ট, এই কস্টের থেকে তার যে বেনিফিটটা হয় এটা একটা হিউজ ইম্প্যাক্ট পড়ে এসএমই অর্গানাইজেশনের উপর। সেই জন্য কিছু কিছু জায়গায় তাদেরকে সিম্পলিফিকেশন কমপ্লেক্সিটিটা একটু কমিয়ে দিয়ে স্পেসিফাই করে দেওয়া হয়েছে যে আপনি এইভাবে আপনার স্ট্যান্ডার্ড গুলো ফলো করবেন টু প্রিপেয়ার এসএমই ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টস। ওকে, সো আমরা এখন এসএমইর এই পুরো ব্যাপারটা যা যা সিলেবাস কভার করা সেটা আমরা করলাম। এখন এসএমই রিলেটেড আমাদের এক্সামিনিং টিম একটা টেকনিক্যাল আর্টিকেল প্রোভাইড করেছে হুইচ ইজ রিলেটেড এসএমএস অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ডস, যেটা আমি এক্সপেক্ট করব হয়তো বা আপনারা পড়বেন, বাট স্টিল লেটস রিড আউট ইন টুগেদার সো দ্যাট আমাদের একটা ওভারঅল আন্ডারস্ট্যান্ডিং, যেটা আমরা বললাম, আমরা এতক্ষণ যে ডিসকাশনটা করলাম এটার সাথে আসলে কতটুকু রিলেটেড টেকনিক্যাল আর্টিকেলটা, এটা একটু আমরা গো থ্রু করে ফেলি, একটু কুইকলি এটা একটু পড়ে ফেলি। হ্যাঁ, সো আমরা যে কথাটা বলছিলাম, দ্য প্রিন্সিপালস when developing accounting standards for small medium sized enterprise to provide a framework that generate relevant, যেটা আমার ফান্ডামেন্টাল কোয়ালিটেটিভ ক্যারেক্টারিস্টিক্স, reliable and useful information, should provide a high quality and understandable set of accounting standards suitable for SME। সো যখন আপনারা কোনো কোয়েশ্চেন আনসার করবেন, ওকে, সো তখন এসএমইর এই ডেফিনেশনের লাইনটা, মানে এই এই ওপেনিং লাইনটা দিয়ে স্টার্ট করবেন, দ্যাট উইল চেঞ্জ দ্য লাইক কি বলে আসলে মাইন্ডসেট অর ইমপ্রেশন অফ দ্য এক্সামিনার্স, যে সে এটা আপনাকে বুঝতে পারবে যে আপনি তার আর্টিকেলটা পড়ে আসছেন এসএমই রিলেটেড। ইটস নট ফর দিস পার্টিকুলার থিং, যে কোনো কোয়েশ্চেন আনসারের ক্ষেত্রে যখনই আপনি এক্সামিনার্স রিপোর্ট থেকে ওই কয়েকটা লাইন অথবা কয়েকটা জিনিস তাকে বলতে পারবেন, সো দ্যাট উইল
ক্রিয়েট গুড ইমপ্রেশন ফর ইউ। ওকে, সো এই জিনিসটা একটু ট্রাই করব। এরপর আমরা যে কথাটা বলেছি যে এটা 2009-এ এটা প্রোভাইড করেছে এবং 2015 এটাকে অ্যামেন্ড করা হয়েছে। এখন এরপরে আসি যে SME's accounting standard is self-contained, incorporating accounting principles based on abstract IFRS accounting standards, which have been simplified to suit the entities that fall within its scope. There are a number of accounting standards disclosures that not be relevant for users of SME financial statements. As a result, the standard does not address the following topics: ইপিএস, ইন্টারিম ফাইন্যান্সিয়াল রিপোর্টিং, সেগমেন্ট রিপোর্টিং, ইন্স্যুরেন্স যেটা আমার নতুন করে আসতেছে, অ্যাসেট সেলফ ফর সেল, আইএফআরএস 5। তার মানে এগুলা এসএমইর জন্য অ্যাপ্লিকেবল না। এই পয়েন্টটা আপনাকে মনে রাখতে হবে, দিস ইজ ইম্পর্টেন্ট পয়েন্ট। ইন অ্যাডিশন দেয়ার আর সার্টেন অ্যাকাউন্টিং ট্রিটমেন্ট দ্যাট আর নট অ্যালাউয়েবল, যেটা আমরা একটু আগে দেখে আসলাম। যেমন এসএমই স্ট্যান্ডার্ডের জন্য এক্সাম্পল অফ দিস ডিসঅ্যালাউড ট্রিটমেন্টস: ক্যাপিটালাইজেশন, বরোয়িং, ডেভেলপমেন্ট কস্ট আন্ডার এসএমই অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ড. There would be expense to profit and loss. Generally, there are simpler method of accounting available to SME. Okay. এরপর আসেন additional SME accounting standards require that all basic financial instruments, যেটা IFRS 9 এর কথাটা আমরা বলেছি, এটা আমরা কিভাবে দেখাবো সেটা এখানে বলা আছে। তারপর IFRS 1 মানে ফার্স্ট টাইম অ্যাডপশন অফ আলটিমেটলি আইএস, মানে এটা হচ্ছে যখন আপনি ফার্স্ট টাইম অ্যাডপ্ট করেন IFRS, তখন আমরা IFRS 1 টা ফলো করি। সো সেই ক্ষেত্রে এটা আমার জন্য এক্সাম্পটেড দেওয়া হয়েছে। As a result of the above, the SME's accounting requires to comply with less than 10% of the volume of disclosures requirements applicable to listed companies complying with full set of IFRS accounting standards. এরপরে কি বলছি আমরা, there is no universally agreed definition of SME. সেটাকে আমরা হয়তো বা সাইজ অনুযায়ী অথবা রেভিনিউ অনুযায়ী, এমপ্লয়ি নাম্বার অনুযায়ী অথবা আমার রেগুলেটরের ইম্পোজিশন অনুযায়ী আমরা হয়তো বা এটাকে ডিফাইন করি যে আসলে এসএমই কারা। মোস্ট ডেফিনেশন বেসড অন সাইজ, যেটা আমরা বলছিলাম, টোটাল নেট অ্যাসেট, অ্যানুয়াল রেভিনিউ, এটার উপর বেস করে হয়তো বা আমরা এসএমই ডেফিনেশনটা করে থাকি। And ultimately, the decision regarding which entities should use SME's accounting standards stays with national regulatory authorities standard setters. যেমন অনেক ক্ষেত্রে ইউকের ক্ষেত্রে এটা খুব হয় যে ইউকের যারা এসএমই তারা হয়তো বা তাদের একটা অথরিটি আছে, তাদের আন্ডারে যারা রেজিস্ট্রেশন করবে, দে উইল বি অ্যাপ্লিকেবল ফর দ্য এসএমই অর দে উইল বি নোন অ্যাজ এসএমই। এরপরে যে কথাটা আমরা বলছিলাম যে এই এসএমই অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ডটা কারা ইস্যু করেছে, আইএএসবি makes it clear that the prime users of IFRS accounting standards are the capital markets. This means that IFRS accounting standards are primarily designed for quoted companies and not for SMEs. The vast majority of the world's companies and the small and privately owned, it could be argued that IFRS accounting standards are not relevant to their needs or to the needs of the users. It is often thought that small business managers perceive the cost of compliance, যেটা একটু আগে আমরা বলছিলাম যে কস্ট ভার্সেস বেনিফিটের একটা কম্পারিজন তাকে করতে হয়, কেননা এসএমএর জন্য কমপ্লায়েন্স কস্ট বেশি হয়ে গেলে দ্যাটস নট অ্যাকচুয়ালি beneficial, or cash benefit analysis যদি আমরা করি, that's not the net benefit will expose to the company for the SME. At to this end, SME accounting standards make numerous simplifications to recognitions, যেটা একটু আগে আমরা বলছিলাম যে গুডউইলের ক্ষেত্রে আমরা 10 ইয়ার্স অ্যামortization করব। তারপর হচ্ছে আমার ক্যালকুলেশন কিছু এমপ্লয়ি বেনিফিট যেটা আমরা চয়েস করব, এটা পিএনএল নিব না ওসিআই তে নিব। তারপর হচ্ছে জয়েন্ট ভেঞ্চারের ক্ষেত্রে অনলি কস্ট মডেল, নট এনি ইকুইটি মেথড আমার এটার জন্য করতে হবে। সো এই টেবিলগুলো আমরা অলরেডি দেখলাম একটু আগে। And then the main argument for the SME accounting standard is the undue cost burden, যেটা একটু আগে আমরা বলছিলাম যে কস্ট অফ রিপোর্টিং অ্যান্ড প্রপোর্শনেটলি এটার যারা স্মল কোম্পানি তাদের জন্য অনেক বার্ডেন হয়ে যায়, এবং সেই ক্ষেত্রে এই বার্ডেন গুলো যেন আরেকটু ন্যারোয়ার ওয়েতে করা হয়, এই কারণে আসলে এসএমইর জন্য এই পয়েন্ট গুলো করা, এবং আলটিমেটলি তাদের ইউজারও এত আসলে কিছু জানতে চায় না যে আসলে কিভাবে এত কমপ্লায়েন্স ওয়েতে হয়। সো টু মেক দিস ব্যালেন্স, দ্যাটস ওয়াই অ্যাকচুয়ালি এই 10% এর কমে তাদেরকে আসলে ডিসক্লোজারের যেই কমপ্লায়েন্স বার্ডেনটা তাদেরকে একটু কমিয়ে দেওয়া হয়েছে। সো দ্যাটস দ্য অ্যাকচুয়ালি ওভারঅল পারপাস অফ দিস প্যারাগ্রাফ। এরপর আসি যে there are another arguments against different reporting requirements. SME is not merely two-tier systems of reporting. Entities should not subject to different rules which could give different true and fair views. So তার মানে আমাকে আসলে ট্রু অ্যান্ড ফেয়ার ভিউর পার্সপেক্টিভটাও মাথায় রাখতে হবে, এন্ড দেন বেসড অন দ্যাট আমাকে ফাইন্যান্স স্টেটমেন্টটা প্রিপেয়ার করতে হবে। The SMS accounting self contained a set of accounting principles based on the full IFRS accounting standard, but that have been simplified so they are suitable for SME. The standard has been organized by topic
with an intention standard would be user-friendly for the preparers and users of SME financial statements. The SME accounting standard, full IFRS standards are separate distinct framework. Entities that are eligible to apply for SME accounting standards choose to do so must apply that standards in full and cannot choose the most suitable accounting policy. মানে যারা এসএমই তার জন্য যেটা অ্যাপ্লিকেবল সেটা তাকে ফুল সেট অফ স্ট্যান্ডার্ডই ফলো করতে হবে, সেখানে আবার পিক অ্যান্ড চুজ করার কোনো স্কোপ নাই। দ্য আইএসবি আর এক্সপেক্টেড টু লিমিট রিভিশনস টু এসএমই অ্যাকাউন্টিং, এটা আসলে তারা কাজ করতেছে, এখানে হয়তো বা আরো কিছু চেঞ্জেস আসবে। এবং এসএমইর প্রতি এই জিনিসটা কেন আসে, বিকজ অফ বেসড অন দ্য ফাইডুশিয়ারি রিলেশনশিপ বিটুইন দ্য এজেন্ট অ্যান্ড দ্য প্রিন্সিপাল। এখানে এজেন্ট বলতে আমরা বোঝাচ্ছি যারা আসলে কোম্পানিটা রান করছে, আর প্রিন্সিপাল বলতে আমরা বোঝাচ্ছি যারা কোম্পানির ওনার, রাইট? Where financial statements are prepared using the SME accounting standard, the basis of presentation note and auditor's reports will refer to the compliance with SME's accounting standards, not the full set of accounting standards. This reference may improve access to capital. The SME accounting standards are also contain simplified language that is easily translatable and explanations of the standards. In the absence of specific guidance on a particular subject, an SME may but is not required to consider requirements and guidance in full IFRS. The ISB produced full implementation guidance to SME, যেটা 2015 এ রিভাইজ করা হয়েছে আর অ্যামেন্ড করা হয়েছে। কিছু ট্যাক্স ইস্যুস এখানে থাকতে পারে যেটা এসএমই অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ডে হয়তোবা আমরা ইউজ করতে পারি, বাট এটা এখনো পর্যন্ত অ্যাডপ্ট করা হয়নি, সো এটা হয়তোবা কাজ চলছে, এটা অ্যাডপ্ট করে ফেলবেন। The conclusionary part is the SMS accounting standard is a response to international demand for from developed and emerging economy, যেমন লাইক আপনি ডেভেলপড কান্ট্রি অথবা ডেভেলপিং কান্ট্রি লাইক বাংলাদেশ, শ্রীলঙ্কা অথবা ইন্ডিয়ার কথা যদি আমরা বলি, সো এই এই কনটেক্সট থেকে যারা স্মল মিডিয়াম অর্গানাইজেশন গুলো অনেক বেশি ইভলভিং, তাদের কাছ থেকে কিন্তু আসলে এটা একটা হিউজ ডিমান্ড যে আমাকে যেমন আপনি যদি আমি যদি পাবলিক অর্গানাইজেশন গুলোর কথা বলি, হ্যাঁ, যারা ইপসাস ফলো করে, ইপসাস অ্যানাদার অল্টারনেটিভ অফ আইএস অ্যান্ড আইএফআরএস, মানে ওইটাও ইপসাস বোর্ড ইস্যু করে। সো সেম গোস টু এসএমই যারা স্মল মিডিয়াম অর্গানাইজেশন যারা, তাদের জন্য আসলে এই এসএমই স্পেসিফিক স্ট্যান্ডার্ড ইস্যু করাটাও একটা সলিউশন হতে পারে, যেটা নিয়ে ওরা কাজ করছে বলতেছে, যেটা আমার ইউজার অফ এসএমই দের জন্য আরো রেলেভেন্ট হবে, আরো ফেথফুল হবে, আরো reliable হবে to make their economic and other decision based on the informations provided for the SMS. So that's the thing, আমরা জাস্ট at a nutshell একটু দেখলাম যে এখানে আসলে এসএমই টেকনিক্যাল আর্টিকেলটা যেটা বলা আছে আমাদের অলমোস্ট এখানে আসলে এটা কভার করে। সো নাথিং টু রিড আউট অ্যাগেইন, যে এটা আমরা অটোমেটিক্যালি আমাদের আন্ডারস্ট্যান্ডিং যেটা ছিল সেটা একটু গো থ্রু করে দেখলাম যে হাউ ইট ওয়ার্কস and how it actually relevant for SME organization to prepare their financial statements and কোন কোন particular পয়েন্টটা ডিফারেন্ট ক্রিয়েট করে from the traditional full set of accounting standards. Okay, সো এখন তাহলে আমরা যদি একটু দেখি আমাদের জাস্ট এটা যেমন এখন আর রেলেভেন্ট না, সো নো নিড টু অ্যাকচুয়ালি রিকোয়ার্ড টু লাইক স্টাডি, বাট স্টিল আমার জন্য রেলেভেন্ট হচ্ছে আমি যদি বলি এই পার্টটা, দ্যাট ইজ অনলি ওয়ান পার্ট যেটা রিমেইনিং থিং, অ্যান্ড হোয়াট আই গিভ ইউ হোমওয়ার্ক দ্যাট ইজ দ্য রেশিও অ্যানালাইসিস এর পার্টটা আপনারা কিভাবে ইন্টারপ্রিটেশন করবেন, যদিও এখান থেকে খুব কোশ্চেন আসেও না, বাট স্টিল একটু দেখে গেলে আমার মনে হয় বেটার। Now let's start with the sustainability and integrated reporting. Okay, so that's the thing. এখন আমি এই টপিকটা আসার আগে আপনাদের থেকে একটু জাস্ট আন্ডারস্ট্যান্ডিংটা বুঝতে চাই, লাইক আপনারা কি আহ, ধারণা রাখেন অথবা আপনাদের কোনো আইডিয়া আছে কিনা রিলেটেড টু সাস্টেনেবিলিটি রিপোর্টিং, এনিথিং, মানে আপনাদের কারো কোনো কনফিউশন, মানে এনি পয়েন্ট দ্যাট ইউ নো যে সাস্টেনেবিলিটি রিপোর্টিং কি, এটা কিভাবে কি হয় না হয়, এনিথিং একটু যদি বলতে পারেন কাইন্ডলি। তঞ্জিম। স্যার এনভায়রনমেন্টাল রিপোর্টিং টাইপের কিছু। Environmental reporting. Very, very, very good point. আর রকি? সাস্টেনেবিলিটি রিপোর্টিং বলতে গেলে একটা কোম্পানির এন্ড থেকে একটা ট্রান্সপারেন্সি ডিসক্লোজারের মতো অ্যাক্ট করে, ওকে। যে আমাদের অপারেশন এবং আদার্স অ্যাক্টিভিটিস গুলো আমাদের এনভায়রনমেন্টকে কোনোভাবেই ক্ষতিগ্রস্ত করছে না, বা আমরা এনভায়রনমেন্টের যে ন্যাচারাল রিসোর্স হুম। সেটা কোনোভাবে আমরা ডিপ্লিট করছি না।
ওকে, এবং ওকে, আমাদের অপারেশনস এর ভিতর আমরা যে ধরনের ম্যাটেরিয়ালস বা প্রোডাকশন প্রসেস ইউজ হুম, করি হুম, সেগুলো মোটামুটি আমরা বলতে গেলে ক্লেম করতে পারি যে সবগুলোই বায়োডিগ্রেডেবল। ওকে, মানে ওয়ান কাইন্ড অফ এথিক্যাল গ্রাউন্ডসে বলতে গেলে একটা ট্রান্সপারেন্সি শো করা আর কি। ওকে, ওকে, পারফেক্ট, পারফেক্ট। সো আপনাদের দুজনের স্টেটমেন্টই পারফেক্ট অ্যান্ড ওয়েল সেট। And that's the thing of sustainability reporting. আমরা তো সাস্টেনেবল মানে বুঝি, ঠিক না? যে সাস্টেনেবল মানে কি, লাইক হুইচ ইজ অ্যাকচুয়ালি ডিউরেবল, ঠিক না? যে যে জিনিসটা আসলে আমরা বলি না, যে আগে আমরা বলতাম যে বিজনেসের গ্রোথ এনশিওর করা একটা একটা ব্যাপার ছিল, আর এখন আমরা বলি বিজনেসের সাস্টেনেবল গ্রোথ এনশিওর করা। সো ল্যাঙ্গুয়েজ গুলা চেঞ্জ হয়ে গেছে। যেমন আগে আমরা হয়তো বা গ্রিন পলিসি নিয়ে এত মানে কনসার্ন ছিলাম না, আমরা হয়তো এত অ্যালার্ট ছিলাম না, বাট নাও ইট ইজ উই আর ভেরি ভেরি কনসার্ন অ্যাবাউট গ্রিন পলিসি। সো এই জিনিসগুলো অলরেডি আপনারা খুব সুন্দর করে দুজনে বললেন যে আসলে এনভায়রনমেন্টাল এফেক্টটাকে আমরা যেমন আপনি যেটা বলছেন রকি, দ্যাটস পারফেক্ট, যে আমাদের কোম্পানির অথবা আমাদের অর্গানাইজেশনের কোনো রিসোর্স অথবা আমাদের অর্গানাইজেশনের ইনপুট এবং আউটপুট রিলেটেড এনিথিং যেটা আমার এনভায়রনমেন্টকে এফেক্ট করে, সেই ট্রান্সপারেন্সিটা আমার রিপোর্ট করা। তার মানে ইটস নট এনিথিং ফাইন্যান্সিয়াল, ইটস আ নন ফাইন্যান্সিয়াল থিং, বাট রিলেটেড টু দ্য ফাইন্যান্সিয়াল ইম্প্যাক্ট। হ্যাঁ, সো এইটা আলটিমেটলি রিপোর্ট করা, এটা একটা পার্ট। তার মানে আমার অর্গানাইজেশন থেকে কি কি রিস্ক আমার জন্য আসলে আছে এনভায়রনমেন্টের উপর, সেটা আমাকে অ্যাসেস করে বলা, অ্যাজ ওয়েল অ্যাজ এটার পাশাপাশি আরেকটা জিনিসও করা। এই যে এনভায়রনমেন্টাল চেঞ্জের কারণে, ক্লাইমেট চেঞ্জের কারণে আমার এই ক্লাইমেট অ্যামেন্ডমেন্টের জন্য কি কি অপরচুনিটিস আছে, লাইক দুইটা জিনিস, একটা হচ্ছে আপনি কিভাবে এফেক্ট করছেন নেচারকে, এনভায়রনমেন্টকে, আবার নেচার কিভাবে আপনাকে এফেক্ট করছে, মানে নেচারের এফেক্টটাও আপনাকে আলটিমেটলি কনসিডার করতে হবে টু ইউর রিপোর্টিং, টু ইউর অ্যানালাইসিস, টু ইউর ট্রান্সপারেন্সি থিং অফ ডিসক্লোজার্স। দ্যাটস দ্য কনসেপ্ট। বাট আপনারা একটা ওয়ার্ড দিয়ে বলেছেন, দ্যাট ইজ এনভায়রনমেন্টাল, বাট দ্যাট ইজ কামিং ফ্রম ইএসজি। হ্যাঁ, সো এটা বেসিক্যালি তিনটা জিনিস। সো এনভায়রনমেন্টাল, social, and governance. Okay, so governance is the regulated thing that is actually by you, এটা কিভাবে আপনি ম্যানেজ করেন। social is the community thing, and environmental that you already said যে that's a natural or environmental ecosystem, যেটা সেটাকে আমরা environmental বলছি। so that is the thing, তার মানে sustainability reporting যেটা actually it evolves from the ESG reporting, environmental, সোশ্যাল অ্যান্ড গভর্নেন্স রিলেটেড রিপোর্টিংটাকে আমরা আসলে সাস্টেনেবিলিটি রিপোর্টিং বলছি। অ্যান্ড এই জায়গাটাতে আসলে কেন আসলো এটার একটু ব্যাকগ্রাউন্ড আমরা একটু বলি, খেয়াল করে দেখবেন। Traditionally the investors, because it's all about related to the investors, it's all about related to the, আপনি যেটাই বলেন না কেন, যেমন আপনি যদি ইথিক্স চিন্তা করেন, still it's maintained for the perspective of business, right? এটা আলটিমেটলি রিলেটেড টু দ্য বিজনেস, ইটস আলটিমেটলি রিলেটেড টু দ্য কমার্শিয়াল থিং। যেমন আপনি যখন সিএসআর কথা বলেন, কর্পোরেট সোশ্যাল রেসপন্সিবিলিটি, দ্যাট অলসো ইন টার্মস অফ এটা কোম্পানির জন্য সিএসআর। সো again it's all related to the business, it's all related to the users of the financial statements, it's all related to the users of the finance, the company. Okay, so আমরা আমাদের কিছু অ্যানালাইসিস আগে করতাম, যেমন আমরা জানি যে একটা কোম্পানির ইউজার অনেক ধরনের হয়, ইন্টারনাল ইউজার্স, এক্সটার্নাল ইউজার্স। আবার এই কোম্পানিটাকে আমরা যদি আরো আরো ভাবে অ্যানালাইসিস করি, যেমন স্টক হোল্ডার অ্যানালাইসিস, যেখানে আমরা বেসিক্যালি হচ্ছে আমাদের কোম্পানির যারা ওনার তাদের ওয়েলথ ম্যাক্সিমাইজেশনের অবজেক্টিভটা নিয়ে আমরা মেইনলি কথা বলতাম, যেটাকে আমরা শেয়ার হোল্ডার ম্যাক্সিমাইজেশন বলি। But over the time, what happened? Stockholder analysis that actually becoming like more dilute. But what evolved over the time, that is stakeholder analysis. So you know the difference between stockholders and stakeholders. So stakeholders, that doesn't mean only stockholders. That also consists of other type of users of your financial statements. That includes your local community, that includes your bank, that includes your government, that includes your employee, that includes your natural environment. Okay, that includes your the population as well, that includes your global thing as well. So আপনি যে কাজটাই করছেন, over the time
এই স্টেক হোল্ডার অ্যানালাইসিসটা অনেক বেশি ইভলভ করেছে আপনার কোম্পানির পার্সপেক্টিভ থেকে, অ্যান্ড দ্যাট ইজ ওয়াই স্টেক হোল্ডার অ্যানালাইসিসের পার্সপেক্টিভ থেকে ইফ ইউ থিঙ্ক যে আগে ইনভেস্টর যারা, আগের আপনার যারা আলটিমেটলি আপনাকে যারা লেন্ড মানে লাইক লোন প্রোভাইড করতো, যারা শেয়ার ইকুইটিতে ইনভেস্ট করতো, তারা যেভাবে কনসিডার করতো, যেহেতু ওভার দ্য টাইম ইনস্টিটিউশনাল শেয়ার হোল্ডাররা অনেক বেশি লাইক ইনক্রিজ করেছে সিগনিফিকেন্টলি, এই ইনস্টিটিউশনাল শেয়ারহোল্ডাররা they are more concerned about over the time they're becoming more concerned about the environmental impact of the company, like আপনার কোম্পানির, আপনার অর্গানাইজেশনের, যেমন আপনি ঠান্ডা মাথায় একটু যদি চিন্তা করেন, যেমন যারা সিগারেট কোম্পানিতে যারা আছেন, লাইক টোবাকো কোম্পানি, যেমন ব্রিটিশ আমেরিকান টোবাকো, ইউ থিঙ্ক অ্যাবাউট ইট, লাইক টোবাকো সে সেল করে সে এনভায়রনমেন্টে যে ক্ষতিটা হচ্ছে এবং যে পরিমাণ ড্যামেজ অথবা এফেক্টটা হচ্ছে, এটার রিটার্নে তাকে আসলে অফকোর্স এটাও চিন্তা করতে হবে, তার জন্য এনভায়রনমেন্টের যেই প্রবলেমটা হচ্ছে সেটাকে সামহাও তাকে ব্যালেন্স করে দিতে হবে। যেমন এরকম অনেক হয়েছিল যে তামাকগুলো যখন পুরানো হয়, এটা একটা হিউজ একটা ইয়ের মধ্যে পুরানোর সময় এনভায়রনমেন্টের হিউজ ক্ষতি হয়। তো সেই ক্ষেত্রে প্রতিটা তামাক যখন এরকমই করা হবে যে এরকম একটা তামাক গাছের জন্য হয়তো বা 2টা করে গাছ লাগানো হবে, এনভায়রনমেন্টাল ফ্রেন্ডলি গাছ। তো এরকম ইনিশিয়েটিভস ওভার দ্য টাইম দেখবেন অনেক বেশি আসলে বেড়ে যাচ্ছে, বাট অ্যাগেইন ইটস অল রিলেটেড টু দ্য অ্যাট্রাক্ট ইউর ইনভেস্টরস। যেমন আমরা যারা ইনভেস্টর যারা থাকেন, যারা ইনস্টিটিউশনাল, ইফ দে থিঙ্ক অ্যাবাউট যে আপনার কোম্পানিটা কতটুকু সাস্টেনেবিলিটি এনশিওর করে, আপনার কোম্পানি, আপনার অর্গানাইজেশন কতটুকু ফিউচার জেনারেশনের জন্য আপনার এনভায়রনমেন্টটাকে ক্লিন আপ করে রাখে, এদের প্রতি অফকোর্স দে উইল বিকাম মোর অ্যাট্রাকটিভ রাদার দেন আপনি এমন একটা অর্গানাইজেশন চালাচ্ছেন। সে ফর এক্সাম্পল আপনি যদি গার্মেন্টস এর কথা বলেন, ইভেন তো বাংলাদেশের গার্মেন্টস ইন্ডাস্ট্রিও দেখবেন যে ওদের ফরেন বায়ারের জন্য কিছু রিকোয়ারমেন্ট থাকে যে আপনার এই গার্মেন্টস এর এই কমপ্লায়েন্স গুলো আপনাকে মেনটেন করতে হবে, এই এনভায়রনমেন্টাল ফ্যাক্টর আপনাকে এনশিওর করতে হবে, সো দ্যাট আপনার গার্মেন্টস এর গার্বেজ গুলো এইভাবে আপনার নিষ্কাশন হয় অথবা এইভাবে আপনার এই গার্মেন্টস এর গার্বেজ গুলো আসলে ডিজলভ হয়। সো এই ওভারঅল জিনিসগুলো কিন্তু অল আর রিলেটেড to maintain your business in a sustainable way, and that's are related to ensure the stakeholders interest. Okay, stakeholders interest, that's why actually it is coming more popular, এবং এই পপুলারিটিটাকে আসলে এনশিওর মানে লাইক সাপোর্ট করার জন্য অথবা ইনঅ্যাক্ট করার জন্য হোয়াট হ্যাপেন, আমরা যদি একটু দেখি যে গ্লোবালি যে আমরা যে কথাগুলো এতক্ষণ বলছিলাম যে এটা আসলে এটা এত পপুলার হওয়ার আসলে পিছনে কারণটা কি, যেমন ইউনাইটেড নেশনস what they have provided sustainable development goals, SDG যেটাকে আমরা বলি, যেমন ডক্টর মোহাম্মদ ইউনূস উনিও কিন্তু একটা সাস্টেনেবল ডেভেলপমেন্ট গ্রোথ নিয়ে কাজ করেন, অ্যান্ড উনি 000 নিয়ে কাজ করেন, যেমন নো পভার্টি উনি বলেন, নো করাপশন, নো পলিউশন। সো এই জিনিসগুলা কিন্তু আমাদের এখানে আপনি দেখেন যে আসলে সাস্টেনেবিলিটি রিপোর্টিং এর ইভলভ হওয়ার পিছনে আসলে কারণটা কি, যেমন অনেকগুলা গোল আমরা জানি, বাট তার মধ্যে ইম্পর্টেন্ট সাস্টেনেবল গোলগুলা হচ্ছে নো পভার্টি, জিরো হাঙ্গার, ডিসেন্ট ওয়ার্ক অ্যান্ড ইকোনমিক গ্রোথ, রিডিউস ইনইকুয়ালিটিস, রেসপন্সিবল কনজিউমার কনজাম্পশনস অ্যান্ড প্রোডাকশনস অ্যান্ড ক্লাইমেট অ্যাকশনস। সো দ্যাটস অলরেডি কভার্ড, আমরা যে কথাগুলো এতক্ষণ বলছিলাম। সো তার মানে এইটা আপনি দেখবেন যে লাইক গ্লোবালি ওয়ার্ল্ডের অনেক বড় বড় রেগুলেটর বডি তারাও এটাকে ইম্পোজ করছে, বিকজ এন্ড অফ দ্য ডে আমাদের ওয়ার্ল্ডটাকে কিন্তু লিভেবল রাখতে হবে। দ্যাটস ওয়াই আপনি খেয়াল করে দেখবেন যে আপনার যেগুলা লাইক হার্মফুল ম্যানুফ্যাকচারিং ইকুইপমেন্ট, এগুলাকে হয়তোবা আরেকটু এনভায়রনমেন্টাল ফ্রেন্ডলি করার জন্য সেখানে যেমন এটার পারফেক্ট এক্সাম্পল হচ্ছে আপনি ইলেকট্রিক ভেহিকল। ইলেকট্রিক ভেহিকল ইটস ওয়াই ইটস কামিং বিকজ আপনি দেখবেন যে ইলেকট্রিক ভেহিকলের জন্য কিন্তু আপনার ওই ট্র্যাডিশনাল ফুয়েল আর লাগছে না, সো ইউ ক্যান অ্যাকচুয়ালি, এবং এখানে আরেকটা প্রবলেম চলে আসে যে আপনি ইলেকট্রিসিটি তাহলে এখন কিভাবে প্রডিউস করবেন, দ্যাট ইজ অ্যানাদার প্রবলেম, দ্যাট ইজ অলসো দে আর ট্রাইং টু রিজলভ, যে এখন ইলেকট্রিসিটির জন্য তো আমার কয়েল দরকার হয়, কয়লা যেটাকে আমরা বলি, সো সেটাও তো আসলে আমার এনভায়রনমেন্টের জন্য ঠিক না। তাহলে সেটার অল্টারনেটিভ কি, সেটার অল্টারনেটিভ হচ্ছে আপনি রিনিউয়েবল এনার্জি, যেটাকে আমরা আসলে ওই সোলার সিস্টেম বলে থাকি, রাইট? সো পুরো গ্লোবালি আপনি দেখবেন যে এই সাস্টেনেবিলিটির ব্যাপারটা নিয়ে, এনভায়রনমেন্টাল এফেক্টের ব্যাপারটা নিয়ে রেগুলেটর থেকেও কিন্তু আপনাকে কিছু কমপ্লায়েন্সের কথা বলছে। ইফ ইউ থিঙ্ক অ্যাবাউট, আপনি যদি এখন
আপনার যেটা আমি বললাম যে সোলার সিস্টেমের কথা আমরা চিন্তা করতেছি, যে সোলার সিস্টেম যদি আপনি ডেভেলপ করেন তাহলে আপনার ওই ট্র্যাডিশনাল ইলেকট্রিসিটি প্রডিউস করার যেই প্রবলেমটা সেটা কিন্তু অনেকটাই সলভ হয়ে যাবে, এবং সেটা কিন্তু অনেকটা এনভায়রনমেন্টের জন্য মানে এবং আপনি ইকোনমির জন্য কিন্তু অনেক বেটার। সো দোজ আর দ্য থিং অ্যাকচুয়ালি দ্যাট ওভার দ্য টাইম আপনি যদি ওভার ট্র্যাডিশনাল ওয়েতে চিন্তা করেন, সো সাস্টেনেবিলিটির ব্যাপারটা কিন্তু আমার এভাবে ইভলভ করেছে। নাও Now it is becoming very popular among the investors, among the stakeholders of the organizations of a company globally, যে তারা they want to see how sustainable your company as well. It always doesn't matter your profit as well. It doesn't matter always share price of your company. Okay, what it matters এমনও হতে পারে অনেক like less profit making company or loss making company, they might have a good sustainable growth, তাদের এমন অপরচুনিটি আছে, দে মাইট বি লাইক বুম ইন নিয়ার ফিউচার। যেমন আপনি যদি বলেন সোলার সিস্টেম যারা নিয়ে কাজ করে তাদের হয়তো বা এখন লস হচ্ছে, মেবি 10 বছর পর দে উইল বি দ্য কিং, দে উইল অ্যাকচুয়ালি লিড দ্য ইন্ডাস্ট্রি অফ ইলেকট্রিসিটি। সো দ্যাট ইজ দ্য নিড, দ্যাট ইজ দ্য ব্যাকগ্রাউন্ড অফ সাস্টেনেবিলিটি রিপোর্টিং। অ্যান্ড ইফ ইউ থিঙ্ক অ্যাবাউট দ্য current aspect of sustainability reporting nowadays, what we need to do, like বাংলাদেশের পার্সপেক্টিভ থেকে যদি বলি, যেমন গ্লোবালি আপনি ইউরোপ কান্ট্রি যদি বলেন, ইউরোপ কান্ট্রির ওদেরও একটা ইউরোপিয়ান ইউনিয়নের একটা সাস্টেনেবল স্ট্যান্ডার্ড বোর্ড আছে, তারা এটাকে গভর্ন করে যাতে করে সবগুলো কোম্পানি তারা সাস্টেনেবিলিটি রিপোর্টিং এনশিওর করে। আইএএসবির তাদের একটা সাস্টেনেবিলিটি স্ট্যান্ডার্ড সেটিং বোর্ড আছে, যেমন যেটা সেপারেট একটা স্ট্যান্ডার্ড সেটার্স বডি, আই আইএসএসবি। সো তারা, যেমন আমরা যদি দেখি যে আমরা নর্মাল আইএফআরএস ফলো করি, সো তাদের এখানেও আইএসএসবি দুইটা নতুন স্ট্যান্ডার্ড ইস্যু করেছে রিসেন্টলি 2024-এ, দ্যাট ওয়াজ ইন ড্রাফট ভার্সন। সো এটা ফাইনালি ইস্যুড অ্যান্ড ফাইনালি অ্যাপ্লিকেবল টু ফলো sustainability reporting, IFRS S1, IFRS S2. That's our topic for today actually. And sustainable accounting standard board, যেটা previously ASB, যেটা আমরা follow করতাম, so that is also there to provide GRI. That's a very well known sustainability and integrated reporting sort of regulator. So এরকম অনেকেই যারা আছেন যারা আসলে সাস্টেনেবিলিটি রিপোর্টিং রিলেটেড রেগুলেশনটা দেখেন, রিপোর্টিং স্ট্যান্ডার্ড গুলা ইস্যু করেন, যেটা আসলে বিভিন্ন এন্টিটি গুলা ফলো করে। বাট ওভার দ্য টাইম যেহেতু এটা জাস্ট লাইক এটা গ্রো করছে অ্যাওয়ারনেসটা, বাট স্টিল দ্যার ইজ এ ওয়ান প্রবলেম ফর দিস, যে এটা এখনো পর্যন্ত অনেক কোম্পানির জন্য ম্যান্ডেটরি না। যেমন বাংলাদেশের পার্সপেক্টিভ থেকে যদি বলি, ব্যাংকগুলোর জন্য ম্যান্ডেটরি। বাংলাদেশের পার্সপেক্টিভ থেকে যদি বলি, যারা পাবলিক লিমিটেড কোম্পানি তাদের জন্য ম্যান্ডেটরি। যেমন গ্রামীণ ফোনের জন্য কিন্তু একটা ম্যান্ডেটরি টু প্রোভাইড সাস্টেনেবিলিটি রিপোর্টিং। আপনি যদি ধরেন গ্লোবালি চিন্তা করেন, গ্লোবালি যেমন কোকা কোলা, ফেসবুক, এটা কিন্তু রেগুলার ফেসবুক, এরা এরা এদের প্রতি বছরে তাদের অ্যানুয়াল রিপোর্টের সাথে সাস্টেনেবিলিটি রিপোর্টটাও কিন্তু পাবলিশ করে। and it is they have to actually, it is bound to them obligatory। বাট বাংলাদেশের পার্সপেক্টিভ এটা কেন এখনো পর্যন্ত ইটস ভেরি ভেরি রাইজেন একটা জিনিস, ভেরি ভেরি অ্যাট্রাকটিভ একটা জিনিস, প্রসপেক্টিভ একটা জিনিস, বাট কেন এখনো পর্যন্ত এটা বাংলাদেশে এতটা ওয়েল ওয়াইডেড স্প্রেড আউট হয় নাই? The only reason is still not mandatory for like all over the organization. So এটা এখনো পর্যন্ত ওইভাবে ম্যান্ডেটরি না, কম্পালসরি না, still some sort of it's a optional thing. That is why actually sustainability নিয়ে বাংলাদেশের মানুষজন একটু কম কথাবার্তা বলছে। But over the time, if you see যে 5 বছর পর down the line, this will be the like very hot cake regarding the reporting, along with the financial statement preparation. Sustainability will be the another thing. So even I have obtained few courses on sustainability reporting because I'm really excited to explore this area. সো দোজ দ্য থিং। সো আমরা যে কথাটা বলছিলাম সাস্টেনেবিলিটি রিপোর্টিং এর, তাহলে আমাদের জন্য সাপোর্টটা কি, আমাদের জন্য আসলে এসবিআর এর জন্য আসলে টপিকটা কি? আমাদের এসবিআর এর জন্য টপিক হচ্ছে টু আন্ডারস্ট্যান্ড দ্য ওভারঅল আইডিয়া, বিকজ again sustainability reporting থেকে full question that might not come, but you have to understand the like the overview of IFRS S1 general disclosures and IFRS S2 the climate related change. So those two things you can like you need to understand. এইটার আমরা স্টাডি হাবের পার্টটা একটু দেখবো, and then we will go to the technical article, যেটা আমরা একটু আগে দেখছিলাম যে টেকনিক্যাল আর্টিকেলে আসলে কি বলা আছে রিলেটেড, এবং এইটা আমাদেরকে একটু হেল্প করে টু জাস্ট আন্ডারস্ট্যান্ড দ্য এক্সামিনার্স ভাইব, যে কতটুকু কোয়েশ্চেন্স এখান থেকে আসতে পারে। সো নাও লেটস স্টার্ট। হোয়াট ইজ সাস্টেনেবিলিটি রিপোর্টিং? যে কথাটা আমি একটু আগে বলছিলাম যে it is organization's practice of reporting
ESG, economic, environmental, social, and governance, positive or negative towards the goal of sustainable development, SDG যেটাকে আমরা বলেছি। There are two aspects to sustainability reporting, যেটা রকি বলছে এবং আমি একটা পয়েন্ট অ্যাড করেছিলাম। Are discussions on how a company affects society and environment in which it operates, মানে হচ্ছে কোম্পানি কিভাবে এফেক্ট করে সোসাইটিকে এবং এনভায়রনমেন্টকে, and a discussion on how society and environment factors affect the company's enterprise value। তার মানে দুইটাই জিনিস আমাকে আসলে, তার মানে রিস্ক এন্ড অপরচুনিটিস যেটা কোম্পানি থেকে ইভলভ হয়, আবার রিস্ক এন্ড অপরচুনিটি যেটা কোম্পানিকে এফেক্ট করে। Where a company produces sustainability report, it may form part of annual report or it may be a stand-alone report। তার মানে এটা আপনি আপনার অ্যানুয়াল রিপোর্টের সাথেও একটা রিপোর্ট আকারে দিতে পারেন, অথবা আপনি সেপারেট ভাবে এটাকে প্রোভাইড করতে পারেন। ওকে, যে কথাটা আমরা বলছিলাম যে ইএসজি এন্ড সাস্টেনেবিলিটি রিপোর্টিং, সো দিস ইজ কামিং ফ্রম দ্য ইএসজি, এবং সেখানে আমার কি কি জিনিস কভার করতেছেন, যে এনভায়রনমেন্টাল মধ্যে কি এয়ার ওয়াটার পলিউশন, বায়োডাইভার্সিটি অ্যান্ড ডিফরেস্টেশন, এমিশনস, এনার্জি এফিসিয়েন্সি, ওয়েস্ট ম্যানেজমেন্ট, ওয়াটার স্ক্যারসিটি, যে কথাটা আমি আসলে বলছিলাম মনে আসছিল না, যে the another natural resources that is in scarce mode, that is water। ওয়াটার কিন্তু নট লাইক, আপনি খেয়াল করে দেখবেন রিলেটেড দ্য গ্লোবাল ওয়ার্মিং থিং, ইট ইজ অ্যাকচুয়ালি কামিং ডাউন, এবং ওভার দ্য টাইম আপনি খেয়াল করবেন কিনা যে ওয়াটার কিন্তু আমরা, ইটস এনি সর্ট অফ ন্যাচারাল রিসোর্স, উই নো দ্য আনলিমিটেড থিং, বাট স্টিল the number of populations increasing day by day, and the number of natural resource we are actually extracting from the natures, so the balance is not there, so that's why water is another scarce resource, যেটা হয়তো আমরা চিন্তা করি না, but that we need to think। সোশ্যাল কোম্পানিজ কন্ডাক্ট টুয়ার্ডস কমিউনিটিস, যেমন আমরা যেটা বলছিলাম একটু আগে স্টেক হোল্ডারের ক্ষেত্রে, কমিউনিটির ইন্টারনাল এবং এক্সটার্নাল এমপ্লয়ি এঙ্গেজমেন্ট, জেন্ডার ডাইভার্সিটি, হিউম্যান রাইটস, লেবার স্ট্যান্ডার্ড, সো দোজ আর রিলেটেড টু দ্য সোশ্যাল থিং। গভর্নেন্স, দ্যাট ইজ আন্ডার দ্য বিজনেস অ্যাক্টিভিটিস, লাইক কোম্পানি কিভাবে বিহেভ করে, কোম্পানি কিভাবে রিয়াক্ট করে, যেমন তাদের অডিট কমিটি, বোর্ড কম্পোজিশন, ফিমেল লাইক মেল ফিমেলের কম্বিনেশনটা কি, জেন্ডার যেটা আমরা বললাম, যে অথবা যেমন অনেক অর্গানাইজেশন আছে যেখানে আসলে আপনাকে যারা একটু ডিজেবল আছেন, যদিও নট ডিজেবল আসলে এই কথাটাও বলা ঠিক না এখন, ইটস এ ডিফারেন্টলি অ্যাবল পার্সন, অথবা ইটস এ ডিফারেন্ট অ্যাবল পার্সন যারা আছে, তাদেরকেও আসলে এখানে কিভাবে ব্যালেন্স করা হয়, এটাও সাস্টেনেবিলিটি এনশিওর করার একটা পার্ট। Bribery, corruptions, that's the thing, executive compensation, lobbying activists, that is another thing। আপনারা দেখবেন যে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র যখন করা হচ্ছিল, so there was a huge problem over there। ইভেন এখনো আপনি দেখবেন অনেক এনভায়রনমেন্টাল প্রেসার গ্রুপ আছেন যারা বেসিক্যালি এই জিনিসগুলো নিয়ে অনেক বেশি আপনাকে প্রেসার ক্রিয়েট করেন। সো those are the thing that actually covering in sustainability reporting, but that's not the only things। আহ আমরা একটু আগে বলছিলাম যে দ্য ডিফারেন্স বিটুইন ফাইন্যান্সিয়াল রিপোর্টিং এন্ড সাস্টেনেবিলিটি রিপোর্টিং। ফাইন্যান্সিয়াল রিপোর্টিং আমরা যেটা করি ট্র্যাডিশনালি, আমার ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টের ফাইন্যান্সিয়াল পারফরমেন্স এন্ড পজিশনসটা আমরা বেসিক্যালি প্রোভাইড করি, এবং এটা আমার ইউজারদেরকে ইকোনমিক ডিসিশন নিতে হেল্প করে। বাট এনভায়রনমেন্টাল অ্যাকাউন্টিং ডাজন্ট মিন অনলি দ্য ফাইন্যান্সিয়াল থিং, it covers the economic environment informations to the corporate reporting। তার মানে এখানে আমার ইকোনমিক ইনফরমেশন গুলো কিভাবে রিলেটেড এবং এনভায়রনমেন্টাল রিলেটেড ইনফরমেশন গুলো কিভাবে রিলেটেড, সেটাকে আমরা ইনকর্পোরেট করি ইন সাস্টেনেবিলিটি রিপোর্টিং। এবং এই কথাটা আমরা বলেছি অলরেডি যে কেন আসলে আমার এনভায়রনমেন্টাল অ্যাকাউন্টিংটা দরকার, এনভায়রনমেন্টাল কস্ট কমানোর জন্য, এনভায়রনমেন্টাল কস্ট বেনিফিট আমার প্রিভিয়াসলি কত, আমি যতটুকু আসলে মিস আউট করে গেছি সেটা আইডেন্টিফাই করার জন্য। অনেক সময় এটা আমাকে প্যাসিভ রেভিনিউ হেল্প করে, যেটা আমার কস্ট কমে গেলে আলটিমেটলি রেভিনিউ হয়। যদি আমার এনভায়রনমেন্টাল পারফরমেন্স আমি ইমপ্রুভ করি, তাহলে হয়তো বা এমপ্লয়ীদের হেলথ, আমার কাস্টমার সাপ্লায়ার যারা আছে আমার প্রতি তাদের ইমপ্রেশনস অনেক বেশি হয়তো বা মানে পজিটিভ হবে। তারপর হচ্ছে আমার কস্টিংটা আরো অ্যাকুরেট হবে, কম্পিটিটিভ অ্যাডভান্টেজ দিবে, যারা আমরা মোর এনভায়রনমেন্টাল ফ্রেন্ডলি তাদের কাছে হয়তো বা সাপ্লায়ার অথবা যারা কাস্টমার আছে তারা হয়তো বা বেশি প্রোডাক্ট নিতে চায়। আপনি খেয়াল করে দেখবেন যে অর্গানিক অথবা গ্রিন প্রোডাক্ট যারা সেল করে তাদের প্রতি হয়তো বা একটা সফট কর্নার থাকে, বিকজ তারা এনভায়রনমেন্টটাকে ডেভেলপ করার জন্য হেল্প করছে। সো দোজ আর দ্য রিজন হোয়াই এনভায়রনমেন্টাল অ্যাকাউন্টিং ইজ রিকোয়ার্ড, সো দ্যাটস উই হ্যাভ অলরেডি ডিসকাসড। অ্যান্ড যেটা আমরা বলছিলাম যে আসলে এই এনভায়রনমেন্টাল রিপোর্টিং অথবা ইএসজি রিপোর্টিং, দ্যাট অ্যাকচুয়ালি কামিং ফ্রম দ্য সোর্স পার্ট অফ সিএসআর, বিকজ as a corporate we have a responsibility for the society, not only for the society, not only for the community, but also for the environment thing as well. So
দ্যাটস দ্য থিং, যে এই কারণটাই আসলে আমার মেইনলি স্টিমুলেট করে টু এনশিওর দ্য সাস্টেনেবিলিটি রিপোর্টিং। দেন আমি যে কথাটা আপনাদেরকে একটু আগে বলছিলাম যে সাস্টেনেবিলিটি রিলেটেড, ইন্টিগ্রেটেড রিপোর্টিং রিলেটেড অনেক স্ট্যান্ডার্ড সেটার্স বডি আছে। এইটা আমার জাস্ট এই টেবিলটা দেখলেই হবে, এইটার আসলে ডিটেলস আপনাদের পরের স্লাইড গুলাতে আছে। সো ফর দ্য এক্সাম পার্সপেক্টিভ উই ক্যান স্কিপ বিকজ আই হ্যাভ অনলি syllabus topic is this one, ISSB, IFRS S1 and S2. So just একটা ওভারঅল গাইডেন্স যে আমরা আসলে কোন স্ট্যান্ডার্ড গুলো রিলেটেড টু সাস্টেনেবিলিটি রিপোর্টিং, যেটা একটু আগে আমি বলছিলাম যে প্রিভিয়াসলি জিআরআই, ইভেন দো আপনি যদি জিআরআই এর ওয়েবসাইটে ঢুকেন, they are very popular about sustainability thing. Okay, even I have subscribed their the newsletter, ওদের কাছ থেকে আমি রেগুলার আপডেটটা পাই যে সাস্টেনেবিলিটি রিলেটেড, ওদের অনেক ট্রেনিং আমি করেছি যে সাস্টেনেবিলিটি রিলেটেড কি কি জিনিস আসলে আমরা গ্লোবালি ফলো করতে হয়। সো দিস ইজ দ্য জিআরআই লাইক ওয়েবসাইট, আপনারা এখান থেকে দেখতে পারেন যে আসলে কি কি জিনিস আমাদেরকে ফলো করতে হয় রিলেটেড সাস্টেনেবিলিটি। যেমন রিপোর্টিং সাপোর্টে যদি আপনি যান, এখানে আপনি জিআরআই কমিউনিটি, এখানে গেলে আপনার আলটিমেটলি স্ট্যান্ডার্ডের যে সেটার গুলো আছে সেটা আপনি পেয়ে যাবেন। ওকে, সো দ্যাটস ওয়ান। এবং তারা কি করে, তারা এনভায়রনমেন্টাল রিলেটেড, সাস্টেনেবিলিটি রিলেটেড আপনাকে স্ট্যান্ডার্ডটা আসলে প্রোভাইড করে। সো অর্গানাইজেশন টু হেল্প কোম্পানিজ ট্রান্সলেটেড অ্যান্ড রেসপন্সিবিলিটি ফর দেয়ার ইম্প্যাক্টস ডেভেলপ সাস্টেনেবিলিটি স্ট্যান্ডার্ডস, রাইট? তার মানে প্রিভিয়াসলি তারা সাস্টেনেবিলিটি রিলেটেড স্ট্যান্ডার্ডস ইস্যু করেছে। সো দ্যাট অ্যাকচুয়ালি উই হ্যাভ সিন। টাস্ক ফোর্স অন ক্লাইমেট রিলেটেড ফাইন্যান্সিয়াল ডিসক্লোজার্স, টিসিএফডি যেটাকে আমরা বলি, convene the Financial Stability Board to produce international framework for companies wishing to report new climate change will affect their business, মানে ক্লাইমেট চেঞ্জের কারণে তাদের রিপোর্টে কি কি চেঞ্জ আসবে, যেটা আসলে তারা তাদের রিকমেন্ডেশন ইস্যু করে টিসিএফডি। সিডিএসবি, এটাও বেসিক্যালি একটা, এটা এদের একটা আমি করেছি, ওয়েবিনার ছিল, I had the certifications. So they are also climate related and environmental related disclosures কিভাবে তারা প্রোভাইড করতে হবে এবং এটা আপনার বিজনেসকে কিভাবে এফেক্ট করে। there is a standard setters body, দেখেন কি বলছে, ইন্টারন্যাশনাল কনসোর্টিয়াম অফ বিজনেস এন্ড এনভায়রনমেন্টাল গ্রুপস committed to advancing aligning corporate reporting model to equate ন্যাচারাল ক্যাপিটাল অ্যান্ড ফাইন্যান্সিয়াল ক্যাপিটাল। সো এই ক্যাপিটালটা আমরা ইন্টিগ্রেটেড রিপোর্টিং এ শিখবো, আবার মানে আমরা দেখবো আসলে ওইখানে ইন্টিগ্রেটেড রিপোর্টিং এ দ্যাট অ্যাকচুয়ালি এনশিওরস হাউ ইউর ক্যাপিটালস উইল ক্রিয়েট ভ্যালু ওভার দ্য টাইম, হ্যাজ ডেভেলপ ফ্রেমওয়ার্ক ফর রিপোর্টিং এনভায়রনমেন্টাল অ্যান্ড ক্লাইমেট চেঞ্জ। সো তাদের যে সিডিএসবির যে রিপোর্টিং স্ট্যান্ডার্ড গুলো আছে, এটাও আসলে ইউজ করা হয় ফর সাস্টেনেবিলিটি রিপোর্টিং। যেটা একটু আগে বলছিলাম যে সাস্টেনেবিলিটি অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ড বোর্ড, এটাও একটা সেপারেট স্ট্যান্ডার্ড সেটার্স বডি যারা বেসিক্যালি সাস্টেনেবিলিটি রিলেটেড অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ড ইস্যু করতো এবং এখনো তাদের স্ট্যান্ডার্ড গুলো ইউজ করা হয়। And recently, what IFRS Foundation has actually developed, IFRS Foundation Kara, we know already, they are actually the apex body of standard setters of IS and IFRS. So they appoint like the member of ISB, the member of IS Advisory Council, Interpretation Committee. So they also established a new standard setters board that is called ISSB, separate standard setters body, and they issues IFRS S1 and IFRS S2. That is a standard related to sustainability reporting. Okay, even if you go to their website, you can see the ISSB তারা সেপারেটলি ফাইন্যান্সিয়াল স্টেট সাস্টেনেবিলিটি রিপোর্টিং স্ট্যান্ডার্ডস রিলেটেড স্ট্যান্ডার্ড গুলা প্রোভাইড করে। অ্যান্ড দ্য ফাইনাল থিং, ইন্টিগ্রেটেড রিপোর্টিং, যেটা আপনারা এসএসসি এর যদি নিউজ লেটার গুলা সাবস্ক্রাইব করে রাখেন, ইউ উইল সি যে এসএসসি এ প্রতি বছর তাদের ইন্টিগ্রেটেড রিপোর্ট অ্যালং উইথ তাদের অ্যানুয়াল রিপোর্ট, ফাইন্যান্সিয়াল রিপোর্ট প্রোভাইড করে, যারা বেসিক্যালি হচ্ছে ইউজ করে হচ্ছে আইআইআরসি, ইন্টারন্যাশনাল ইন্টিগ্রেটেড রিপোর্টিং কাউন্সিলস। তাদের রেসপন্সিবিলিটি হচ্ছে ডেভেলপ অ্যান্ড ইস্যু ইন্টিগ্রেটেড রিপোর্টিং। সো দিস ইজ দ্য সাইন অফ ইন্টিগ্রেটেড রিপোর্টিং। সো তারা ইন্টিগ্রেটেড রিপোর্টিং রিলেটেড ফ্রেমওয়ার্ক ইস্যু করে। So those are the standard setters body related to sustainability and integrated reporting. এইটারই ডিটেলস গুলো আসলে এখানে আছে। So not that much important for the exam because এইটার ডিটেলস গুলো আসলে আমাদেরকে ওভার দ্য টাইমে শিখতে হবে। এটা আমরা আসলে একটা সেশনে অথবা একটা টপিক দিয়ে পুরো স্ট্যান্ডার্ডের ডিটেলস গুলো আসলে পসিবল না। সো যখন আমরা সাস্টেনেবিলিটি নিয়ে প্র্যাকটিক্যালি কাজ করব, যেমন বাংলাদেশের পার্সপেক্টিভে এখন ওইরকম কেউ কাজ করে না, যেটা আপনি নিজেই দেখবেন যে
কিছু অর্গানাইজেশন হয়তো বা সাস্টেনেবিলিটি রিপোর্ট তারা ইস্যু করে, বাট নট দ্য হোল অর্গানাইজেশন, মানে নট দ্য অল ওভার দ্য কমন ওয়াইড। যেমন আমাদের যেরকম অডিটটা ম্যান্ডেটরি আপনার ট্যাক্স রিটার্নের জন্য, বাট সাস্টেনেবিলিটি ইজ নট দ্যাট মাচ ম্যান্ডেটরি থিং, ইটস অপশনাল থিং স্টিল। দ্যাটস ওয়াই অ্যাকচুয়ালি ইটস নট মাচ পপুলার ওভার দ্য টাইম। তারপর যেটা বলছিলাম যে আমরা বেসিক্যালি দেখবো আইএসএসবি তারা যে স্ট্যান্ডার্ড সেট করে সাস্টেনেবিলিটি রিলেটেড ফ্রেমওয়ার্ক অ্যান্ড ডিসক্লোজার, সেটাই আমাদের জন্য আসলে মেইন কাজ। এবং তাদের কাজটা হচ্ছে গ্লোবাল বিজনেস স্ট্যান্ডার্ডের উপর বেস করে মানে তারা দুইটা স্ট্যান্ডার্ড সেট করেছে, মানে তারা দুইটা স্ট্যান্ডার্ড ইস্যু করেছে, যেটা আমার এখন ইফেক্টিভ। আমরা যদি দেখি তারা স্টিল আদার স্ট্যান্ডার্ড গুলো নিয়েও কাজ করছে, দে আর অলসো ওয়ার্কিং অন ইট। সো হোপফুলি ইটস আ অনগোয়িং প্রসেস, ইটস এ ডেভেলপিং স্টেজে আছে, সেটা ওভার দ্য টাইম আরো ডেভেলপ করবে। তাহলে আমার স্ট্যান্ডার্ড দুইটা কি কি? আইএফআরএস S1, এটার নামটা একটু মনে রাখবো, আইএফআরএস S2। সো S1 ইজ জেনারেল রিকোয়ারমেন্ট ফর ডিসক্লোজার্স অফ সাস্টেনেবিলিটি রিলেটেড ফাইন্যান্সিয়াল ইনফরমেশন। সো এখানে চারটা জিনিস আছে GSRM, যেটা আমরা দেখবো: গভর্নেন্স, স্ট্র্যাটেজি, রিস্ক ম্যানেজমেন্ট অ্যান্ড মেট্রিক্স। সো এই চারটা জিনিসই আসলে আইএফআরএস S1 এর পার্ট। আর আইএফআরএস S2 তে দুইটা জিনিস আছে, একটা হচ্ছে আপনার ফিজিক্যাল ক্লাইমেট, আর একটা হচ্ছে আপনার ট্রানজিশনাল ক্লাইমেট চেঞ্জ। সো দুইটা জিনিস আমরা আইএফআরএস S2 থেকে দেখবো, বাট আমাদের আইএফআরএস S1 দ্যাট অ্যাকচুয়ালি, আমি আবারও একটু জাস্ট ওভারভিউ দিই, আইএফআরএস S1 দ্যাট অ্যাকচুয়ালি কভার্স অর দ্যাট অ্যাকচুয়ালি ইনক্লুডস দ্য জেনারেল অ্যাসপেক্ট অফ ডিসক্লোজার্স, যে আমরা আসলে আমাদের সাস্টেনেবিলিটি রিপোর্টিং রিলেটেড আমাদের জেনারেল কি কি ডিসক্লোজার্স আমরা দিতে পারি। সো ওইটার একটা ছোট্ট টেবিল আমরা একটু পরে দেখবো। আর আইএফআরএস S2 দ্যাট অ্যাকচুয়ালি ক্লাইমেট রিলেটেড, যেমন আমার অর্গানাইজেশনের ন্যাচারাল ক্লাইমেট রিলেটেড, ফ্লাড or earthquake or any natural disasters, এই রিলেটেড কোনো চেঞ্জের কারণে আমার কি কি ফিজিক্যাল ইম্প্যাক্ট আছে সেটা আমরা বললাম, যে এগুলা হচ্ছে ফিজিক্যাল। আর ট্রানজিশনটা হচ্ছে ওটা কমপ্লায়েন্স রিলেটেড কি কি জিনিস আছে। সো দোজ দ্য টু থিংস। সো আমি আইএফআরএস S1 এ আই উইল সি যে কিভাবে ডিসক্লোজার গুলা দিতে হয় বেসড অন দা 4 ডাইমেনশন: গভর্নেন্স, স্ট্র্যাটেজি, রিস্ক ম্যানেজমেন্ট অ্যান্ড মেট্রিক্স, যেটাকে আমরা GSRM শর্ট ফর্মে বলি। আর অন দ্য আদার হ্যান্ড আইএফআরএস S2 ক্লাইমেট রিলেটেড চেঞ্জ, যেখানে আমরা দুইটা জিনিস নিয়ে কথা বলবো, দ্যাটস এ ফিজিক্যাল অ্যান্ড ট্রানজিশন ক্লাইমেট চেঞ্জ। সো দোজ দ্য থিং, এটা আমার জন্য আসলে রেলেভেন্ট, এবং এর বাইরে আসলে এরকম ভাবে কোনো কিছু না পড়লে হবে। সো যেটা আমরা বলছিলাম যে আইএফআরএস S1 এ আমরা যে ডিসক্লোজার গুলো দিব, দ্যাট অ্যাকচুয়ালি রিলেটেড দ্য কনসেপচুয়াল ফ্রেমওয়ার্ক। আমার যে ইনফরমেশন গুলো সাস্টেনেবিলিটির যে ফাইন্যান্সিয়াল ইনফরমেশন গুলো, যে ইনফরমেশন গুলো আমার জন্য ফান্ডামেন্টাল অ্যান্ড এনহান্সিং কোয়ালিটি ক্যারেক্টারিস্টিক্স এনশিওর করবে, যেমন যেটা রেলেভেন্ট, যেটা ফেথফুল, সেটা আমাকে অবশ্যই ডিসক্লোজ করতে হবে। অ্যান্ড ফর টু এনহান্স, যেটা নন ম্যান্ডেটরি, এটা হচ্ছে আমার ম্যান্ডেটরি, আর এটা হচ্ছে আমার নট ম্যান্ডেটরি। সো সেই ক্ষেত্রে আমরা জানি যে কনসেপচুয়াল ফ্রেমওয়ার্কে আমার এই এনহান্সিং ক্যারেক্টারিস্টিক্স টোটাল চারটা ছিল: কম্পারেবিলিটি, verifiability, timeliness and understandability. So those are related to the আমার ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টের কনসেপচুয়াল ফ্রেমওয়ার্ক। তার মানে আমি যখন ডিসক্লোজ করব সেখানে ফাইন্যান্সিয়াল মানে মনিটারি নন মনিটারি দুইটাই থাকতে পারে, কোয়ান্টিটেটিভ কোয়ালিটেটিভ। সো আই হ্যাভ টু এনশিওর যে দ্যাট অ্যাকচুয়ালি সাপোর্টেড বাই দ্য কনসেপচুয়াল ফ্রেমওয়ার্ক আমি যে ডিসক্লোজার্স গুলো দিচ্ছি। অ্যান্ড যে কথাটা আমরা বলছিলাম যে আমরা তাহলে কি কি ডিসক্লোজারটা নিয়ে কথা বলবো। সো দিস 4 রিকমেন্ডেশন ইজ কামিং ফ্রম TCFD, যেটা আমরা একটু আগে বলছিলাম যে যারা আসলে রিকমেন্ডেশন গুলো দেয়, চারটা রিকমেন্ডেশন, একটা হচ্ছে গভর্নেন্স, একটা হচ্ছে স্ট্র্যাটেজি, একটা হচ্ছে রিস্ক ম্যানেজমেন্ট, আর একটা হচ্ছে মেট্রিক্স। সো ইটস আ সিম্পল থিং। গভর্নেন্স মানে হচ্ছে ইটস আ প্রসেস, আপনি কিভাবে আসলে জিনিসটাকে আইডেন্টিফাই করবেন অথবা কিভাবে আপনি আসলে রিস্কটাকে গভর্ন করবেন। সো দ্যাটস ফর দ্য ম্যানেজমেন্ট পার্সপেক্টিভ। স্ট্র্যাটেজি হচ্ছে আপনি এটাকে কিভাবে, এই রিস্কটাকে কিভাবে ম্যানেজ করবেন, ইউ হ্যাভ আইডেন্টিফাইড দ্য রিস্ক, নাও কিভাবে এটাকে আপনি ম্যানেজ করবেন। রিস্ক ম্যানেজমেন্ট হচ্ছে কিভাবে আপনি এটা প্রায়োরিটি সেট করবেন, যে আপনি কোনটাকে অথবা কিভাবে এটাকে ম্যানেজ করবেন। ওকে, মানে রিস্কটাকে আপনি কিভাবে ম্যানেজ। এন্ড মেট্রিক্স হচ্ছে যে লাইক আপনি আপনার যে রিস্ক ম্যানেজমেন্টটা করছেন সেইটার ম্যানেজমেন্টটা কতটুকু আপনি অ্যাভেল করতে পারছেন, মানে কতটুকু আপনি লাইক অবজেক্টিভটা আপনি অ্যাচিভ করতে পারছেন। সো দ্যাট প্যারামিটারস, দ্যাট মেট্রিক্স ইউ হ্যাভ অ্যাকচুয়ালি। সো আমরা যদি দেখি গভর্নেন্স, এটা ডিটেলসটাও আছে, একটু পরে আমরা দেখবো। এটা প্রসেস, কন্ট্রোলস অ্যান্ড প্রসিডিউরস টু মনিটর, ম্যানেজ অ্যান্ড ওভারসি।
স্ট্র্যাটেজি কি? অ্যাপ্রোচ টু ম্যানেজিং, মানে আপনি কিভাবে এটা অ্যাপ্রোচ করবেন। অ্যান্ড রিস্ক ম্যানেজমেন্ট হচ্ছে প্রসেস ইউজ টু আইডেন্টিফাই, অ্যাসেস, প্রায়োরিটিস অ্যান্ড মনিটর। অ্যান্ড মেট্রিক্স টার্গেটসটা কি? পারফরমেন্স ইনক্লুডিং প্রোগ্রেস, কতটুকু আপনি প্রোগ্রেস করতে পারছেন, অ্যান্ড এনি টার্গেট সেট অ্যান্ড রিকোয়ার্ড টু বি মেড বাই দ্য ল অফ রেগুলেশন, যে আপনাকে যদি কোনো টার্গেট সেট করে দেয় যে আসলে আপনি কিভাবে এটাকে অ্যাচিভ করবেন। সো দোজ দ্য থিং। সো এখানে এই এই টেবিলটা একটু ইম্পর্টেন্ট আপনার জন্য, এই আইএফআরএস S1 এ, যে আপনি কিভাবে গভর্নেন্স গুলোকে ঠিক করবেন, আপনি কিভাবে স্ট্র্যাটেজি সেট করবেন টু ম্যানেজ দ্য রিস্ক, আপনার রিস্ক ম্যানেজমেন্ট প্রসিডিউরটা কি হবে, এবং সেটা কতটুকু ম্যানেজ করতে পেরেছেন সেটা আপনি কিভাবে লাইক কোয়ান্টিফাই করবেন, কিভাবে আপনি লাইক অ্যাচিভ করেছেন, কতটুকু কতটুকু অ্যাচিভ করতে হবে এটা কিভাবে মেজার করবেন, সেটা আপনার স্কেলে হচ্ছে মেট্রিক্স এন্ড টার্গেট। সো গভর্নেন্স এর মধ্যে কি আছে, এটা শর্ট ফর্ম কে আমরা বলছি GSRM। গভর্নেন্স এর মধ্যে দ্য গভর্নেন্স বডি রেসপন্সিবল ফর ওভারসাইট, দ্যাট মিনস আপনার অর্গানাইজেশনে যারা এটাকে ম্যানেজ করার জন্য রেসপন্সিবল তারা management's rules in governance process controls and procedures. So it is actually your internal management team যারা এটার জন্য responsible to manage the risk. স্ট্র্যাটেজি হচ্ছে আপনি এই রিস্কটাকে কিভাবে ম্যানেজ করবেন, এটা স্ট্র্যাটেজি, লং টার্ম অবজেক্টিভ অর লং টার্ম টেকনিক মেথড টু ম্যানেজ দ্য রিস্ক, দ্য রিস্ক অ্যান্ড অপরচুনিটিস দ্যাট কুড রিজনেবলি এক্সপেক্ট টু অ্যাফেক্ট দ্য এন্টিটিস প্রসপেক্ট, যেটা আমরা বলছিলাম যে আপনার এখানে আপনার অপরচুনিটি এবং রিস্ক কি কি আছে যেটা আপনার অর্গানাইজেশনকে এন্টিটিকে এফেক্ট করতে পারে, সেটা কি কি এফেক্ট? বিজনেস অ্যান্ড ভ্যালু চেইন, যেটা একটু আগে আমরা দেখছিলাম যে বিজনেস হচ্ছে দ্যাটস ইউ আর অ্যাকচুয়ালি মেকিং প্রফিট, অ্যান্ড ভ্যালু চেইন দ্যাট ইজ হাউ দ্য চেইন অ্যাকচুয়ালি ওয়ার্কস, লাইক হাউ ইউ ক্রিয়েট ভ্যালু ওভার দ্য টাইম, মানে আপনার ইনপুট প্রসেস আউটপুটের মাধ্যমে আপনি কিভাবে ভ্যালুটা ক্রিয়েট করেন ফর ইউর কাস্টমার্স, বিকজ ইউর কাস্টমার, ইউর কনজিউমার উইল pay you only for the value creation that you are creating for your customers. Strategy and decision making, financial positions, and the resilience of strategy and business model to sustainability related risks. মানে এক কথায় আপনি আপনার সাস্টেনেবিলিটি রিলেটেড রিস্ক এন্ড অপরচুনিটিস গুলাকে কিভাবে ম্যানেজ করবেন, এটা স্ট্র্যাটেজি। রিস্ক ম্যানেজমেন্ট এটা হচ্ছে প্রসেস, হাউ টু ইউ লাইক ম্যানেজ ইট, যেমন আপনার সাস্টেনেবিলিটি রিলেটেড রিস্ক গুলা কি কি, সাস্টেনেবিলিটি রিলেটেড অপরচুনিটিস গুলা কি কি, এটা আপনি মনিটর করবেন, এবং সেটাকে আপনি কিভাবে করবেন, সেটাকে কিভাবে আপনার কোম্পানিতে ইন্টিগ্রেট করবেন ওভারঅল রিস্ক ম্যানেজমেন্ট পলিসির সাথে, ওভারঅল রিস্ক ম্যানেজমেন্ট প্রসিডিউরের সাথে, দ্যাট ইজ পার্ট অফ রিস্ক ম্যানেজমেন্ট। অ্যান্ড মেট্রিক্স এন্ড টার্গেটস হচ্ছে যে আপনার এই রিস্ক এন্ড অপরচুনিটিস গুলাকে কিভাবে আপনি অ্যাচিভ করছেন, লাইক সেটা আপনি বলবেন, এবং কতটুকু অ্যাচিভ করেছেন, কতটুকু অ্যাচিভ করতে হবে, এন্ড কতটুকু অ্যাচিভ করতে পারেননি, সেই জিনিসটা আপনি এখানে বলবেন রিগার্ডিং মেট্রিক্স এন্ড টার্গেট। সো দ্যাট ইজ দ্য থিং অফ IFRS S1। আমি যদি সামারি বলি, IFRS S1 that actually includes the disclosures of sustainability that related to financial information. That disclosures will include any risk and opportunities related to sustainability, and that disclosures you have to make sure among four main dimensions: governance, strategy, risk management, and metrics and targets. And এটাতে আপনার আলটিমেটলি কি দেখছেন যে আপনার কোম্পানির রিস্ক এন্ড অপরচুনিটিস কি কি আছে রিলেটেড টু দ্য সাস্টেনেবিলিটি ম্যানেজমেন্ট অফ ইউর বিজনেস। সো দ্যাট ইজ অ্যাকচুয়ালি IFRS S1। এতটুকু আপনি এই 4-5টা পয়েন্ট যদি মাথায় রাখেন এবং এই 4-5টা পয়েন্ট যদি আপনি আলটিমেটলি বলতে পারেন, দ্যাট উইল অ্যাকচুয়ালি অ্যাড ভ্যালু অ্যান্ড দ্যাট ইউ উইল এনশিওর ইউর মার্ক। এবং এখানে আপনি দেখবেন যে আমরা যে কোয়েশ্চেন গুলো দেখবো, এই কোয়েশ্চেন গুলো অল আর রিলেটেড টু দ্য লাইক দ্য সাবজেক্টিভ কোয়েশ্চেন্স অনলি, লাইক জাস্ট স্পেসিফিক জাঙ্ক কোয়েশ্চেন আপনাকে বলবে। আমরা দু একটা কোয়েশ্চেন পড়লেই বুঝতে পারবো যে হাউ অ্যাকচুয়ালি ইউ উইল বি এক্সামাইন্ড বেসড অন দোজ IFRS S1 and S2। ক্লাইমেট চেঞ্জ অ্যান্ড ক্লাইমেট রিলেটেড রিস্ক অ্যান্ড অপরচুনিটি, যেটা আমরা বললাম একটু আগে, আমরা বলেছি হচ্ছে আমাদের রিস্ক অ্যান্ড অপরচুনিটিস রিলেটেড টু দ্য সাস্টেনেবিলিটি থিং, অ্যান্ড দোজ আর রিলেটেড টু দ্য ডিসক্লোজার্স, আমরা কিভাবে ডিসক্লোজারটা দিব, জেনারেল ডিসক্লোজার্স। অ্যান্ড IFRS S2 হচ্ছে আমার ক্লাইমেট রিলেটেড, মানে ন্যাচারাল ক্লাইমেট রিলেটেড কি কি রিস্ক আছে, কি কি অপরচুনিটিস আছে। রিস্ক হচ্ছে এটার নেগেটিভ ইম্প্যাক্ট গুলা কি কি, আর অপরচুনিটি হচ্ছে এটার পজিটিভ ইম্প্যাক্ট গুলা কি কি। সো এখানে দুই ধরনের ক্লাইমেটের কথা আমরা বলছি, একটা হচ্ছে ফিজিক্যাল রিস্ক আর একটা হচ্ছে ট্রানজিশন রিস্ক। ফিজিক্যাল রিস্ক কি, যেটা আমার ওই ওয়েদার রিলেটেড, ন্যাচারাল ডিজাস্টার রিলেটেড। আর ট্রানজিশনটা হচ্ছে ওই ট্রানজিশন রিস্ক হচ্ছে যে ওই ওয়েদার অথবা ওই ক্লাইমেট চেঞ্জ হওয়ার কারণে
আপনার কমপ্লায়েন্সে কি কি এফেক্ট করছে। যেমন অনেক ক্ষেত্রে যদি এরকম হয় যে CO2 এমিশন রেট, কার্বন এমিশন রেটের জন্য যদি আপনার কমপ্লায়েন্স কস্ট অথবা কমপ্লায়েন্স গাইডলাইন অথবা কমপ্লায়েন্স বার্ডেন বেড়ে যায়, সো দ্যাট ইজ কল্ড ট্রানজিশন থিং, যে কমপ্লায়েন্স রিলেটেড কি কি জিনিস আলটিমেটলি ইভলভ করে ফ্রম দ্য ফিজিক্যাল ট্রানজিশন, ফ্রম দ্য ফিজিক্যাল রিস্ক। তো আপনি দেখেন যে এখানে আসলে আমরা যে কথাটা বলছিলাম যে আমাদের এখানে মেইনলি গভর্নেন্স অফ স্ট্র্যাটেজি অ্যান্ড রিস্ক ম্যানেজমেন্ট মেট্রিক্স। সো আলটিমেটলি এটা হচ্ছে জিএস এন্ড এটা হচ্ছে RM, রাইট? সো জিএস এ আপনি দেখেন যে কিভাবে বিজনেস মডেলটা ওভার দ্য টাইম চেঞ্জ হবে। আমি ফিজিক্যাল রিস্কের কিছু এক্সাম্পল এখানে, ও সরি এই লাইনটা আমি মিস করে যাচ্ছি। So এই লাইনটা আমরা একটু মিস করে যাচ্ছিলাম। সো যেটা আমরা বলছিলাম যে an example of a climate related opportunity would securing new business or developing new products because of efforts to mitigate adapt the climate change। যেমন এমন হইতে পারে যে ক্লাইমেট চেঞ্জ হওয়ার কারণে, যেমন ইফ ইউ থিঙ্ক অ্যাবাউট দ্য লাইক আমি যদি আমাদের ওভারঅল কোভিড এর কথা বলি, রাইট? কোভিড যখন হয়েছে, দ্যাট ওয়াজ লাইক বিয়ন্ড কন্ট্রোল অফ দ্য এনি এন্টিটি। বাট কোভিড হওয়ার কারণে কিন্তু অনেকের জন্য রিস্কও অনেক ইভলভ হয়েছে, অনেকের জন্য অপরচুনিটি ইভলভ হয়েছে। ইফ ইউ থিঙ্ক অ্যাবাউট অনলাইন বিজনেস গুলা কিন্তু ডিউ টু কোভিড ইট অ্যাকচুয়ালি বুম ওভার দ্য টাইম। আবার অনেক ফিজিক্যাল বিজনেস আছে যারা কিন্তু আসলে ডিউ টু দ্যাট ন্যাচারাল থিং অর ডিউ টু দ্যাট অ্যাকচুয়ালি ইটস নট ন্যাচারাল, ইটস এ প্যারানর্মাল থিং। সো এই ধরনের যে কারণে অনেক সময় অনেক বিজনেস কিন্তু আলটিমেটলি লিকুইডেশনও চলে গেছে। সো দ্যাটস দ্য রিলেটেড থিং রিলেটেড টু ক্লাইমেট চেঞ্জ, যেটার কারণে আপনার বিজনেসের জন্য অনেক সময় অপরচুনিটি রিস্ক দুইটাই আসতে পারে। যেমন এর আগেও আমরা যে কথাটা বলেছি যে আমাদের আইফআরএস S1 এ যেভাবে আমরা ডিসক্লোজার গুলা দিচ্ছিলাম, ঠিক একইভাবে আইফআরএস S2 তেও আমাকে ডিসক্লোজ করতে হবে কি রিস্ক অ্যান্ড অপরচুনিটি, ওই পাঁচটা কন্টেন্ট দিয়ে, গভর্নেন্স, স্ট্র্যাটেজি। বাট এখানে নট জেনারেল অ্যাসপেক্ট, এখানে হচ্ছে অনলি ইট উইল কভার রিলেটেড টু ক্লাইমেট রিলেটেড চেঞ্জ, only related to the natural related change, that is your physical or transition risk and opportunity. So those the thing এখানে আলটিমেটলি আপনি যদি দেখেন আপনার আইফআরএস S1 S2 একটা সামারি আমরা করলাম যে সিম্পল ভাবে যদি আমরা বলি আইফআরএস S1 এর জেনারেল ডিসক্লোজারস নিয়ে কথা বলছি চারটা প্যারামিটারে, আইফআরএস S2 তে হচ্ছে আমার ক্লাইমেট রিলেটেড চেঞ্জ নিয়ে কথা বলছি, দ্যাট পার্সপেক্টিভ অফ ফিজিক্যাল ক্লাইমেট চেঞ্জ অ্যান্ড ট্রানজিশন রিস্ক। অ্যান্ড এই ফিজিক্যাল এবং ট্রানজিশন রিস্কটাকে আমরা চারটা প্যারামিটার, গভর্নেন্স, স্ট্র্যাটেজি, রিস্ক ম্যানেজমেন্ট এবং মেট্রিক্স অ্যান্ড টার্গেটস, এইটা না দেখলেও হবে বিকজ এটা হচ্ছে বেসিক্যালি ইউরোপিয়ান ইউনিয়নের, বাট স্টিল অ্যাগেন দ্য সেম থিং রিলেটেড টু দ্য সাস্টেনেবিলিটি। এইটা আসলে এখনো পর্যন্ত এক্সামে আসে নাই। সাস্টেনেবিলিটি রিপোর্টিং এফেক্টিভনেস আমরা অলরেডি বলেছি যে কেন সাস্টেনেবিলিটি রিপোর্টিং আসলে লাগবে, ইনভেস্টরদেরকে আলটিমেটলি আরো বেটার আন্ডারস্ট্যান্ডিং, ট্রান্সপারেন্সিটাকে আরো এনশিওর করার জন্য, এবং ইনভেস্টর যারা অ্যাকচুয়ালি রিস্ক অ্যান্ড অপরচুনিটিসটাকে ইভালুয়েট করতে চায় বেসড অন দ্য sustainability thing, they can actually get into more access to the information of sustainability and reporting entity, মানে যারা বেসিক্যালি হচ্ছে সাস্টেনেবিলিটি রিপোর্টিং করে তাদের জন্য কেন ইম্পর্টেন্ট, দ্যাট উইল রিডিউস দ্য রিস্ক, অপারেশনাল এফিসিয়েন্সি বাড়াবে, রেপুটেশনাল বেনিফিট যেটা আমরা বললাম একটু আগে, ক্যাপিটাল অ্যাক্সেস, অনেক ক্ষেত্রে আপনি দেখবেন যে গ্রিন ফাইন্যান্সিং, হ্যাঁ, যে আপনি হয়তোবা যদি সাস্টেনেবিলিটি নিয়ে কাজ করেন হয়তোবা আপনাকে বেশি বেশি মানুষ ক্যাপিটাল ইনজেক্ট করবে, বেশি বেশি মানুষ লোন দিবে, অপরচুনিটি ক্রিয়েট হবে, আর ফিউচার প্রুফিং, যেটা যে আপনি অলওয়েজ ইউ অ্যাকচুয়ালি এইমিং ফর দ্য ফিউচার থিং, যে আপনি হয়তোবা অনেক জায়গায় আছে যেটা আপনি ফিউচার ডেভেলপমেন্ট নিয়ে কাজ করছেন, সো দ্যাট এনশিওর দ্য ফিউচার গ্রোথ অফ ইউর কোম্পানি, সাস্টেনেবল গ্রোথ অফ ইউর কোম্পানি। ওকে, সো এটা আসলে জেনারিক ডিসকাশনস, এখানে আসলে ওইরকম ভাবে খুব একটা প্রবলেম ছিল না। And that's the part of sustainability reporting part, এবং sustainability reporting এর আপনি যদি ওভারঅল সামারিটা দেখেন, now that much complicated for this perspective, but it's a wider area যেটা আপনারা হয়তো বা ওভার দ্য টাইম এটা আরো SBR এ ইনক্লুড করা হবে হোপফুলি, and that will ensure more like আমরা যেটাকে বলি আসলে ইম্পর্টেন্স অফ দিস ফ্যাক্টরস, যেটা এনভায়রনমেন্টাল ফ্রেন্ডলি করার জন্য আরো বেটার ভাবে হয়তো বা আমরা চিন্তা করব। আরো এটাকে যদি আমি একটু ঠান্ডা মাথায় বলি যে এটাকে যদি আরেকটু অব্লিগেটরি করা হয় তাহলে ইট উইল এনশিওর মোর এনভায়রনমেন্টাল
চেঞ্জেস যেটা আমার আলটিমেটলি পজিটিভলি এফেক্ট করবে কোম্পানিকে, এবং কোম্পানিও আসলে এনভায়রনমেন্টের সাথে পজিটিভলি রিয়াক্ট করবে। ওকে, সো নাও আমরা ইন্টিগ্রেটেড রিপোর্টিং নিয়ে একটু কথা বলবো। ইন্টিগ্রেটেড বলতে আমরা যে জিনিসটা বুঝি, আমরা জানি যে লাইক আমরা যদি ফাইন্যান্সিয়াল পার্সপেক্টিভ থেকে চিন্তা করি, আমরা ফাইন্যান্সিয়াল রিপোর্টিং এ কি দেখাই যে ওই কোম্পানির শুধু ফাইন্যান্সিয়াল ট্রানজেকশন রিলেটেড থিং, বাট আমাদের কোম্পানির অনেক নন ফাইন্যান্সিয়াল ফ্যাক্টর আছে, যেমন ইন্টেলেকচুয়াল থিং, যেমন এমপ্লয়ি, হিউম্যান ক্যাপিটালস, আমাদের প্রসেস ওরিয়েন্টেড থিং, ন্যাচারাল অনেক জিনিস আছে যেগুলার মাধ্যমে আমরা আসলে ভ্যালুটা ক্রিয়েট করি। যেমন আপনি অনেক কোম্পানি আছে, অনেক অর্গানাইজেশন আছে, যেমন আমি যদি আমার ইন্ডাস্ট্রির কথা বলি, অ্যাডভাইজারি ইন্ডাস্ট্রি ইজ অল অ্যাবাউট নলেজ বেস। সো এখানে নলেজ ইজ ভেরি ইম্পর্টেন্ট, অ্যান্ড নলেজ ইজ কামিং ফ্রম দ্য like the employees of that organization. Okay, so the human resource, human capital is a very important thing. But আমরা যখন ফাইন্যান্সিয়াল রিপোর্টিংটা করি, খেয়াল করে দেখেন, ফাইন্যান্সিয়াল রিপোর্টিং এ কিন্তু আমরা এই ফ্যাক্টর গুলো আসলে দেখাই না। ফাইন্যান্সিয়াল রিপোর্টিং এ কিন্তু আমরা এইটা কখনোই প্রেজেন্ট করি না যে আমার এমপ্লয়ির মাধ্যমে কতটুকু ভ্যালু ক্রিয়েট হচ্ছে, দ্যাট এফেক্ট অর দ্যাট অ্যাকচুয়ালি that actually stimulate our financial performance and position of the company, যেটার কারণে আমার রেভিনিউ বাড়তে পারে, যেটার কারণে আমার কস্ট কমতে পারে। সো এই ফ্যাক্টর গুলা কিন্তু আমরা ফাইন্যান্সিয়াল রিপোর্টিং এ, ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টে ইউজুয়ালি অ্যাড্রেস করি না। দ্যাট অ্যাকচুয়ালি অ্যাড্রেস বাই ইন্টিগ্রেটেড মানে কি, যে আমরা সবগুলো ফ্যাক্টরকে, আমার একটা অর্গানাইজেশনের ভ্যালু ক্রিয়েশনের সাথে যতগুলা ফ্যাক্টর রিলেটেড আছে, সবগুলা ফ্যাক্টরকে আমরা ফাইন্যান্সিয়াল এবং নন ফাইন্যান্সিয়াল যেগুলো আছে, যে আমার এই নন ফাইন্যান্সিয়াল ফ্যাক্টর গুলা অ্যালং উইথ ফাইন্যান্সিয়াল ফ্যাক্টরস গুলা কিভাবে আমার কোম্পানির ভ্যালু ক্রিয়েশনে এটা হেল্প করে, দ্যাট অ্যাকচুয়ালি পার্ট অফ ইন্টিগ্রেটেড রিপোর্টিং। সো ইন্টিগ্রেটেড রিপোর্টিং ইট ডাজন্ট মিন অনলি ফাইন্যান্সিয়াল প্যারামিটার গুলো দিয়ে আমরা আসলে রিপোর্টিংটা করি। দ্যাট অ্যাকচুয়ালি, যেমন এসএমইর যে কথাটা আমরা বলছিলাম, যে এসএমইর ক্ষেত্রে কিন্তু ইন্টিগ্রেটেড রিপোর্টিং একটা সলিউশন হতে পারে, যে তাদের হয়তোবা অনেক ফাইন্যান্সিয়াল জিনিসের উপর বেস করে রিপোর্টিং করা যায় না, but they have a many more integrated thing, they have many more other factors as well that actually increase their value and that actually measure their value. So that is part of the integrated reporting. So আমরা integrated reporting বলতে যেটাকে বুঝি যে that's integrate, that actually accumulate other parameters along with the financial parameters as well. So আমরা একটু যদি দেখি what is integrated reporting এবং এটার কি কি ফ্যাক্টর আমরা আসলে কনসিডার করি, এবং ইন্টিগ্রেটেড রিপোর্টিং কারা আসলে ইস্যু করে এবং কারা ডেভেলপ করে ইন্টিগ্রেটেড রিপোর্টিং স্ট্যান্ডার্ড, যেটা আমরা বললাম একটু আগে, যে ইন্টিগ্রেটেড রিপোর্টিং স্ট্যান্ডার্ডস ফ্রেমওয়ার্ক অ্যাকচুয়ালি স্ট্যান্ডার্ড সেটস বাই আইআইআরসি, যারা বেসিক্যালি হচ্ছে 2010-এ এই ইন্টিগ্রেটেড রিপোর্টিং ফ্রেমওয়ার্কটা ইস্যু করেছে 2013-এ। তো এটা ফ্রেমওয়ার্ক আপনারা ইউ ক্যান ডাউনলোড ফ্রম হিয়ার, ইন্টিগ্রেটেড রিপোর্টিং। যদি কারো পার্সোনাল এমনি জাস্ট মানে what can I say, মানে আপনাদের জাস্ট কিউরিসিটি থাকে, ইউ ক্যান সি ফ্রম হিয়ার। বাট আমাদের এক্সামের জন্য জাস্ট দুইটা জিনিস এখানে একটু খেয়াল করতে হবে। একটা হচ্ছে ইন্টিগ্রেটেড রিপোর্টিং কি, যেটা আমরা বললাম যে এখানে আমার ইট ইন্টিগ্রেটস কম্বাইন্স দ্য ফাইন্যান্সিয়াল অ্যান্ড নন ফাইন্যান্সিয়াল ফ্যাক্টরস অফ দ্য অর্গানাইজেশন, যেটা আমার স্টেক হোল্ডারদেরকে আমরা বেসিক্যালি রিপোর্ট করি হাউ দ্যাট ফাইন্যান্সিয়ালস অ্যান্ড নন ফাইন্যান্সিয়াল ফ্যাক্টরস ক্রিয়েটেড ভ্যালু, created output of that organization, and for those output, for those value, actually it is paid by the customers. Okay. বেসিক্যালি ইন্টিগ্রেটেড রিপোর্টিং বলতে গেলে তো এটাই বোঝায় না যে আমি আমার কোম্পানির মোটামুটি ইনস এন্ড আউট অল কাইন্ড অফ ইনফরমেশন আমার স্টেক হোল্ডারদের জন্য ওপেন করলাম। Right. মানে all kind of like financial, non-financial both. যেমন ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টের ক্ষেত্রে আমরা কি করি, অনলি ফাইন্যান্সিয়াল ইনফরমেশন গুলো আমি জাস্ট দিচ্ছি, রাইট? জি। বাট ইন্টিগ্রেটেড রিপোর্টিং এ আমরা এই কি নন করছি? ফাইন্যান্সিয়ালে বলতে কি আমাদের কোম্পানির ইনস এন্ড আউট যে অপারেশন প্রসেস বা আদার্স সবকিছু। রাইট রাইট, সবকিছু বলতে কি কি, মানে কি 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 আমরা করি সেটা আমরা একটু দেখছি, যে এটাকে আমরা ক্যাপিটালস বলি। হ্যাঁ, সো আমরা তো ক্যাপিটালস বলতে সবসময় জানি যে এটা ফাইন্যান্সিয়াল ক্যাপিটালস, বাট ফাইন্যান্সিয়াল ক্যাপিটাল বাদেও আরো অনেক ক্যাপিটাল আছে দ্যাট অ্যাকচুয়ালি হেল্পস টু ক্রিয়েট ভ্যালু ফর দ্য অর্গানাইজেশন। ওকে, সো এটা আমরা একটু নেক্সট স্লাইডে দেখি যে কি কি ধরনের কম্পোনেন্ট গুলাকে আমরা আসলে রিপোর্ট করি আমাদের ইন্টিগ্রেটেড রিপোর্টিং এ। ওকে, সো আমরা যদি দেখি, এই হচ্ছে আমার ইন্টিগ্রেটেড রিপোর্টিং এর মেইন পয়েন্ট গুলা। সো আপনি দেখেন
আমরা যে কথাটা বলছিলাম, integrated reporting clearly demonstrate an organization's use of dependence on different resources and relationships, যেটাকে আমরা ক্যাপিটাল বলি, রাইট? তার মানে এই যে ফাইন্যান্সিয়াল, নন ফাইন্যান্সিয়াল রিসোর্স অ্যান্ড রিলেশনশিপসটাকে আমরা ডেমনস্ট্রেট করি টু দা টু আওয়ার স্টেক হোল্ডার্স, যেটা বেসিক্যালি হচ্ছে অর্গানাইজেশনরা অ্যাক্সেস করে টু ক্রিয়েট দেয়ার ভ্যালু। অ্যান্ড এই ক্যাপিটালস গুলা কি কি? দেখেন, নামটা শুনলে আপনি বুঝতে পারছেন। ফাইন্যান্সিয়াল ক্যাপিটাল, ম্যানুফ্যাকচার ক্যাপিটাল, ইন্টেলেকচুয়াল ক্যাপিটাল, হিউম্যান ক্যাপিটাল, সোশ্যাল অ্যান্ড রিলেশনশিপ ক্যাপিটাল অ্যান্ড ন্যাচারাল ক্যাপিটাল। তার মানে আমরা যদি ঠান্ডা মাথায় চিন্তা করি, আমরা যখন ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট প্রিপেয়ার করি, আমরা শুধু কোন ক্যাপিটালটা নিয়ে আসলে কোন কম্পোনেন্ট গুলা নিয়ে তাকে আসলে মানে আলটিমেটলি ইনফরমেশন প্রোভাইড করি, only related to the transactions, financial transactions, right? But what integrated reporting is, integrated reporting, it demonstrates all financial and non-financial factors, all financial and non-financial resources as well as relationships as well। যেমন আপনার সোশ্যাল রিলেশনশিপ যদি ভালো থাকে, নেটওয়ার্কিং যদি ভালো থাকে, that also create value for your company। আমাকে বুঝতে পারছি? রকি, তানজিম। সো আমরা যদি ফাইন্যান্সিয়ালটা দেখি, দেখেন যে এখানে আমরা কি কি জিনিস আসলে ডিসক্লোজ করি। দ্য পুল অফ ফান্ড অ্যাভেলেবল ফর ইউজ এন্ড প্রোডাকশন, গুডস, প্রভিশন অফ সার্ভিসেস অ্যান্ড অবটেন থ্রু ফাইন্যান্সিং, মানে আপনার কতটুকু ফান্ড আপনি অবটেন করছেন আর কতটুকু ফান্ড অ্যাভেলেবল আছে গুডস অথবা সার্ভিস প্রোডাকশনের জন্য। ম্যানুফ্যাকচার্ড ফিজিক্যাল অবজেক্ট দ্যাট আর ডিস্টিংক্ট ফ্রম ন্যাচারাল ফিজিক্যাল অবজেক্টস, যেমন বিল্ডিংস, ইকুইপমেন্ট, ইনফ্রাস্ট্রাকচারস। ইন্টেলেকচুয়াল অর্গানাইজেশনাল নলেজ বেসড ইনট্যাঞ্জিবল, যেটা আমরা বলছিলাম যে একটা অর্গানাইজেশনের জন্য ইন্টেলেকচুয়াল অনেক প্রপার্টি থাকে, ইন্টেলেকচুয়াল অনেক ক্যাপিটাল থাকে। হিউম্যানস, আপনার কোম্পানির এমপ্লয়ি যারা আছেন তাদের ক্যাপাসিটি, ক্যাপাবিলিটি, এক্সপিরিয়েন্স, ইনোভেশনস, এগুলা হিউম্যান ক্যাপিটালের পার্ট। সোশ্যাল অ্যান্ড রিলেশনশিপ, institution and relationship between communities, group, stakeholders and other networks, and the ability to share information to enhance individual collective well-being। ন্যাচারাল, যেটা ওই ম্যানুফ্যাকচারড ক্যাপিটালের বাইরের যেগুলা, অল রিনিউয়েবল অ্যান্ড নন রিনিউয়েবল এনভায়রনমেন্টাল রিসোর্সেস, প্রসেসেস দ্যাট প্রোভাইড গুডস আর সার্ভিসেস সাপোর্ট পাস্ট, কারেন্ট অ্যান্ড ফিউচার। ন্যাচারাল, যেটা আপনার অর্গানাইজেশনকে সাপোর্ট করে। সো দোজ আর দ্য প্যারামিটার অফ ইন্টিগ্রেটেড রিপোর্টিং দ্যাট অ্যাকচুয়ালি ইউ প্রোভাইড ইন ইন্টিগ্রেটেড রিপোর্টিং। ওকে, এখন আমরা যেটা বলছিলাম যে ইন্টিগ্রেটেড রিপোর্ট কি, এখানে আসলে কিভাবে এটা রিপোর্ট করতে হয়। ইটস আ কনসাইজ কমিউনিকেশন অ্যাবাউট হাউ অর্গানাইজেশনস স্ট্র্যাটেজি, গভর্নেন্স, পারফরমেন্স অ্যান্ড প্রসপেক্ট ইন কনটেক্সট অফ ইটস এক্সটার্নাল এনভায়রনমেন্ট লেড টু দ্য ক্রিয়েশন ভ্যালু ওভার শর্ট, মিডিয়াম অ্যান্ড লং টার্ম, যেটা আমরা বলছিলাম একটু আগে, যে এখানে এই এই পুরো পয়েন্টটা হচ্ছে আলটিমেটলি এই ক্যাপিটাল গুলা কিভাবে আপনার কোম্পানির লং টার্ম, মিডিয়াম টার্ম এবং শর্ট টার্মে আপনার ভ্যালু ক্রিয়েট করে, সেটাকেই আপনি বেসিক্যালি আপনার ইন্টিগ্রেটেড রিপোর্টিং এ প্রেজেন্ট করেন আপনার এক্সটার্নাল স্টেক হোল্ডারদের কাছে, মানে আপনার স্টেক হোল্ডারদের কাছে। অ্যান্ড ইন্টিগ্রেটেড রিপোর্ট ইজ প্রিপেয়ার্ড ইন অ্যাকর্ডেন্স উইথ আইআর ফ্রেমওয়ার্ক, যেটা আমরা জানি। ইট মে বি প্রিপেয়ার্ড ইন রেসপন্স টু দ্য এক্সিস্টিং কমপ্লায়েন্স রিকোয়ারমেন্টস, কিং I4, যেটা ইউকে এর জন্য আসলে রিলেটেড এবং সাউথ আফ্রিকার জন্য রিলেটেড। যেমন ধরেন আমাদের বাংলাদেশের জন্য এখনো পর্যন্ত আসলে ওইরকম ভাবে ইন্টিগ্রেটেড রিপোর্ট করা হয় না, বাট স্টিল এটাকে আপনি আপনার ঠিক ওই কমপ্লায়েন্সের পার্ট হিসেবেও দিতে পারেন, অথবা সেপারেটলিও আপনি এটাকে একটা রিপোর্ট আকারে পাবলিশ করতে পারেন। ওকে, গাইডেন্স প্রিন্সিপালস, এগুলো আসলে আমরা একটা ইন্টিগ্রেটেড রিপোর্টিং দেখলেও হয়তো কিছুটা ক্লিয়ার হব, বাট স্টিল এতটাও ডিটেলসে আপনাকে হয়তো ইন্টিগ্রেটেড রিপোর্টিং এর রিকোয়ারমেন্ট আনসার করতে হবে না, জাস্ট ওভারঅল ওই পয়েন্টগুলো নিয়ে কথা বলতেই হবে। বাট স্টিল এটা কিভাবে আপনি করবেন দেখেন। স্ট্র্যাটেজিক ফোকাস অ্যান্ড ফিউচার ওরিয়েন্টেশনস, কানেক্টিভিটি অফ ইনফরমেশন, স্টেক হোল্ডার রিলেশনশিপস, ম্যাটেরিয়ালিটি অবশ্যই আপনি দেখবেন, দ্যাট ইজ অ্যাকচুয়ালি কনসেপচুয়াল ফ্রেমওয়ার্ক থেকে। কনসাইসনেস, এটা আপনি খুব ডিটেলস করতে হবে না। রিলায়েবিলিটি অ্যান্ড কমপ্লিটনেস, দ্যাট ইজ অ্যাকচুয়ালি ফেথফুল রিপ্রেজেন্ট ফান্ডামেন্টাল কোয়ালিটিভ ক্যারেক্টারিস্টিক্স, ফান্ডামেন্টাল কোয়ালিটি ক্রাইটেরিয়া। সো আলটিমেটলি আপনি যদি দেখেন যে আপনার ইন্টিগ্রেটেড রিপোর্টিং করার যে ফ্রেমওয়ার্কটা, ওটা ওই কনসেপচুয়াল ফ্রেমওয়ার্কের যে গাইডলাইন সেটা অনুযায়ী আপনাকে প্রিপেয়ার করতে হবে। আপনার স্ট্র্যাটেজিক ফোকাস এনশিওর করতে হবে, আপনার ইনফরমেশনটা
কানেক্টিভিটি ক্রিয়েট করতে হবে এবং স্টেক হোল্ডার রিলেশনশিপটাকে আপনাকে এখানে প্রেজেন্ট করতে হবে, অ্যাজ ওয়েল অ্যাজ আপনার ফান্ডামেন্টাল কোয়ালিটেটিভ ক্যারেক্টারিস্টিক যেগুলো আছে সেটাও এলিমেন্টটাকে সেটাও আপনাকে আলটিমেটলি এনশিওর করতে হবে। ওকে, এখন আসেন কন্টেন্ট এলিমেন্টস, মানে কি কি থাকে আসলে এখানে। অর্গানাইজেশনাল ওভারভিউ, এক্সটার্নাল এনভায়রনমেন্ট, গভর্নেন্স, কিভাবে অর্গানাইজেশনটা রান হয়, বিজনেস মডেল, আপনার মডেলটা কি, রিস্ক অ্যান্ড অপরচুনিটিস, ওই যে ঠিক একটু আগে আমরা যেটা দেখছিলাম, স্ট্র্যাটেজি অ্যান্ড রিসোর্স অ্যালোকেশন, পারফরমেন্স, আউটলুক, বেসিস অফ প্রিপারেশন অ্যান্ড প্রেজেন্টেশন। এই হচ্ছে আপনার কন্টেন্ট। আমরা যদি একটা ইন্টিগ্রেটেড রিপোর্টিং এর আলটিমেটলি স্যাম্পল ভার্সন দেখবো, নট স্যাম্পল ভার্সন, আসলে এসএসসি এর একটা ইন্টিগ্রেটেড রিপোর্টিং দেখবো, সেখানে আমরা দেখবো যে এই কন্টেন্ট গুলো থাকবে। সো কন্টেন্ট গুলো একটু just মনে রাখা, অর্গানাইজেশনাল ওভারভিউ, ইটস আ নর্মাল একটা রিপোর্ট রাইটিং এর ক্ষেত্রে যেগুলো থাকে, গভর্নেন্স, বিজনেস মডেল, রিস্ক এন্ড অপরচুনিটি, স্ট্র্যাটেজি, পারফরমেন্স, আউটলুক, মানে আপনি কিভাবে রিপোর্টটা করবেন। যে কোনো অ্যানুয়াল রিপোর্ট করার সময় আপনার এরকমই কিছু কন্টেন্ট থাকে যে আপনি অ্যানুয়াল রিপোর্টের অর্গানাইজেশনাল ওভারভিউ আপনি দিবেন, আপনার গভর্নেন্স কিভাবে চলে সেটা আপনি দিবেন, আপনার বিজনেস মডেল কি সেটা আপনি দিবেন, আপনার রিস্ক এন্ড অপরচুনিটি, যেহেতু আপনি এখানে ফাইন্যান্সিয়াল নন ফাইন্যান্সিয়াল দুইটা নিয়েই কথা বলছেন, সো এখানে নন ফাইন্যান্সিয়াল ব্যাপারগুলো বেশি কাজ করছে। সো ইন্টিগ্রেটেড রিপোর্টিং আপনার স্টেক হোল্ডারদের জন্য আলটিমেটলি অফকোর্স ইম্পর্টেন্ট থিং, কেননা তারা দেখতে পারে যে নট ফ্রম দ্য পার্সপেক্টিভ অফ ফাইন্যান্সিয়াল পজিশন অ্যান্ড পারফরমেন্স অফ দ্য বিজনেস, আপনার কোম্পানির ভ্যালু ক্রিয়েশনের আসলে ক্যাপাসিটি ক্যাপাবিলিটি কতটুকু ওভার দ্য টাইম, অ্যান্ড বেসড অন দ্যাট এটা ফিউচার প্রসপেক্টটা দেখতে পারে স্টেক হোল্ডাররা। সো দ্যাটস ওয়াই অ্যাকচুয়ালি দ্যাট স্টেক হোল্ডার রিপোর্টিং এর জন্য এটা খুব ইম্পর্টেন্ট। ওকে, এটা একটা লিঙ্ক টু দ্য সিএসআর, যেটা আমরা বলছিলাম যে যেহেতু নন ফাইন্যান্সিয়াল অনেক ফ্যাক্টর আছে, সো আমার কর্পোরেট সোশ্যাল রেসপন্সিবিলিটির যে জিনিসগুলো আছে সেগুলো ইন্টিগ্রেটেড রিপোর্টিং এর সাথে আমরা রিলেট করি অথবা কানেক্ট করি। প্র্যাকটিস স্টেটমেন্ট, এইটা আসলে আলটিমেটলি ম্যানেজমেন্ট কমেন্ট। আমরা যদি একটু ঠান্ডা মাথায় বলি যে ম্যানেজমেন্ট কমেন্ট বলতে এই জিনিসটা আসলে নতুন ভাবে আসবে আইএফআরএস 18-এ। মানে আমরা তো নর্মালি যেটা জানি যে ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট প্রিপেয়ার করার সময় আমার ম্যানেজমেন্টের কোনো আসলে অ্যানালাইসিস আমরা দেই না, মানে there is no such Q&A session with management like answer. So management already prepare করে হচ্ছে আমার যে ট্রানজেকশন গুলো আছে, যে ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট গুলো আছে সেটা। বাট এখানে যেটা করা হচ্ছে যে আমার ম্যানেজমেন্ট কমেন্টস এর ক্ষেত্রে, কমেন্টারির ক্ষেত্রে যে ম্যানেজমেন্ট এটা মানে তাদের হোয়াট ক্যান আই সে লাইক তারা কিভাবে এটাকে আসলে প্রিপেয়ার করেছে, তাদের ইনফরমেশন গুলো কিভাবে আসছে, ফ্লোটা কি, লাইক এটার বেসিসটা, মানে আমার যে স্টেটমেন্টটা প্রিপেয়ার করা হচ্ছে, আমার যে রিপোর্টিংটা করা হচ্ছে, এই রিপোর্টিং প্রিপেয়ার করার বেসিসটা আসলে ম্যানেজমেন্ট তারা কমেন্টারির মাধ্যমে এটা প্রোভাইড করে, এবং এটার একটাই পারপাস যে আপনি আরো বেটার ইনফরমেশন প্রোভাইড করেন। মানে অফকোর্স ইউ গাইজ নো যে দ্য অ্যাক্সেস of informations that actually availed by the management and the access of information that is availed by the shareholders or the other stakeholders, that's not the similar, এটাকে আমরা বলি asymmetric information। so এই asymmetric informationsটা আমরা বেসিক্যালি হচ্ছে আরো বেশি কমাই ফেলতে পারি যদি এই ম্যানেজমেন্ট কমেন্টস গুলা আলটিমেটলি এনশিওর করা হয়। যেমন এটা আমার আইএফআরএস 18-এ ম্যানেজমেন্ট আলটিমেটলি কি কি কমেন্ট করবে, মানে ম্যানেজমেন্ট রিপ্রেজেন্টেশন যেটাকে আমরা বলি আসলে, সেটা নতুন করে ইনক্লুড করা হবে ডিসক্লোজার্স এর পার্টে। সেটা এখন মানে ইটস নট ম্যান্ডেটরি টু ডিসক্লোজ, বাট দ্যাট উইল বি অ্যাকচুয়ালি ম্যান্ডেটরি। সো দিস ইজ আনাদার ইম্পর্টেন্ট পার্ট যেটা আইএফআরএস 18 আসলে ইন্ট্রোডিউস করা হবে। সো দেখেন যে ম্যানেজমেন্ট কমেন্টারির মধ্যে কি কি থাকবে। সো ম্যানেজমেন্ট কমেন্টারির মধ্যে এক কথা যদি আমি বলি যে ম্যানেজমেন্ট আসলে তার ওভারঅল কমেন্টসটা, তার ওভারঅল মানে তার ওভারঅল স্পিচটা সে আসলে দিবে। তাহলে সে কি কি জিনিস দিবে, নেচার অফ বিজনেস, ম্যাক্রো এবং মাইক্রো পার্সপেক্টিভে ম্যানেজমেন্টের স্ট্র্যাটেজি কি, সোট অ্যানালাইসিস সে এখানে করতে পারে, আদার অ্যানালাইসিসও করতে পারে, সে কি স্ট্র্যাটেজিতে বিজনেসটা রান করছে, সিগনিফিক্যান্ট রিসোর্সেস, ফাইন্যান্সিয়াল নন ফাইন্যান্সিয়ালস, পাস্ট অপারেটিং রেজাল্টস, এবং সেই রেজাল্টগুলো কিভাবে আসলে মানে সে এক্সট্রাপোলেট করছে এবং এটা কিভাবে ফিউচারে আসলে এফেক্ট করবে, অ্যান্ড ক্রিটিক্যাল পারফরমেন্স মেজার্স, যেটা আমরা বেসিক্যালি বলি যে যদি কোনো ইন্ডিকেটরস থাকে, কেপিআই যদি থাকে, মানে কোনো পারফরমেন্স ইন্ডিকেটর দিয়ে যদি তার পারফরমেন্সটাকে মেজার করা হয় সেগুলা। দ্য প্র্যাকটিস স্টেটমেন্ট কারেন্টলি কন্টেন্স 4 areas: বিজনেস মডেল, financial analysis, non-financial information, forward-looking statement. So that is related to management commentary. Okay. তার মানে আমরা আসলে তিনটা জিনিস দেখলাম এখানে। ফার্স্টে আমরা দেখলাম সাস্টেনেবিলিটি রিপোর্টিং, দ্যাট অ্যাকচুয়ালি উই ডিসকাসড। তারপর আমরা দেখলাম ইন্টিগ্রেটেড রিপোর্টিং, এন্ড দেন উই হ্যাভ ডিসকাসড অ্যাবাউট দ্য ম্যানেজমেন্ট কমেন্ট্রি। এক কথায় ম্যানেজমেন্টের স্টেটমেন্টটা কিভাবে প্রেজেন্ট করা হয় অ্যালং উইথ ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট, যেটাতে মোর ট্রান্সপারেন্সি এনশিওর করে অ্যান্ড
অ্যাক্সেস টু দ্য ইনফরমেশনস যেটা ম্যানেজমেন্টের আছে বাট যেটা আসলে আলটিমেটলি স্টেক হোল্ডারদের নাই, সেটাকে আপনার কিভাবে আরো, যেটাকে আমরা অ্যাসিমেট্রিক ইনফরমেশন বললাম, সেই গ্যাপটাকে কিভাবে কমানো যায় সেটা ম্যানেজমেন্ট কমেন্টস এর মাধ্যমে, যেটা আসলে আমরা যেটা বলছি যে আইএফআরএস 18 এ এটাকে ইন্ট্রোডিউস করা হচ্ছে। সো আইএফআরএস 18 এর মধ্যে এই জিনিসটা অটোমেটিক্যালি চলে আসবে। সো আপনি যখন ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট প্রিপেয়ার করবেন, সো ডিসক্লোজারস এর মধ্যে ম্যানেজমেন্ট কমেন্টস এর এই পয়েন্টগুলা, বিজনেস মডেল, ফাইন্যান্সিয়াল, নন ফাইন্যান্সিয়াল স্ট্র্যাটেজি, এই জিনিসগুলো আপনাকে অফকোর্স ইনক্লুড করতে হবে যখন আপনি ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টটা প্রেজেন্ট করবেন। সো দ্যাটস দ্য পার্ট অফ আওয়ার সাস্টেনেবিলিটি থিং অ্যান্ড ইন্টিগ্রেটেড রিপোর্টিং অ্যান্ড ম্যানেজমেন্ট কমেন্ট। সো এখানে আসলে কোয়েশ্চেন্স ওইভাবে ডিসকাশনের কিছু নেই। আমি যেটা বললাম, ইটস বোরিং সর্ট অফ থিং মনে হতে পারে যে আমরা একই কথা বলে যাচ্ছি, বিকজ এখানে আসলে ওইরকম ভাবে ক্যালকুলেশন অথবা ওইরকম ভাবে পয়েন্ট আকারে যেটা আমরা বলার ট্রাই করেছি সেটা বললাম, বাট এর বাইরে আসলে এরকম স্পেসিফিক রেকগনিশন, মেজারমেন্ট এই ধরনের কোনো কিছু নাই যে এখানে আসলে কোয়েশ্চেন থাকবে। ইটস এ পার্ট অফ ডিসকাশনস থিং। তো আপনারা ট্রাই করবেন এই আর্টিকেলটা একটু পড়ে ফেলতে। আমরা যে কথাগুলো এতক্ষণ বলছিলাম এই কথাগুলো এই আর্টিকেলে সুন্দর করে বলা আছে। জাস্ট মানে একটু সময় পেলে 10-15 মিনিট লাগবে আর্টিকেলটা বলতে। প্লিজ ট্রাই টু রিড আউট দ্য আর্টিকেল। আমরা এখন যেটা করি, একটা ছোট্ট ওভারভিউ দেখি যে আসলে সাস্টেনেবিলিটি রিপোর্টিং গুলা কিভাবে প্রিপেয়ার করে, ইন্টিগ্রেটেড রিপোর্টিং গুলা কিরকম হয় দেখতে, অ্যান্ড ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট। আমরা ফার্স্টে ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট দিয়ে শুরু করি, তাহলে আমাদের জন্য বুঝতে ইজি হবে আসলে ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টের সাথে এই আলটিমেটলি কি কি জিনিস। যেমন এটা হচ্ছে 2024 এর, সো 25 এরটাও চলে আসবে যেহেতু মাত্র মে মাস, সো এটা খুব বেশি দেরি নেই। খেয়াল করে দেখেন আপনাদের কনসলিডেটেড ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টস, আপনার 5 ইয়ারের সামারি আছে। So আপনি যদি দেখেন, সো আলটিমেটলি আপনার কম্পারেটিভ ফিগার গুলাও দেওয়া আছে। ইটস অল অ্যাবাউট নাম্বার, রাইট? এবং আপনি এটা কিভাবে প্রেজেন্ট করেছেন সেটা আপনি বলছেন ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টের যেই ইনকাম স্টেটমেন্ট গুলো, and প্রত্যেকটা নোট এখানে আছে। সো আপনি খেয়াল করে দেখবেন যে ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টটা ইট অনলি প্রোভাইড দ্য ফাইন্যান্সিয়াল ইনফরমেশন দ্যাট ইজ রিলেটেড টু দ্য অর্গানাইজেশনস, রাইট? এখন আপনি যদি ঠিক ফাইন্যান্সিয়াল রিপোর্টিং এর পর ইন্টিগ্রেটেড রিপোর্টিংটা দেখেন, আমি এরপরে যদি ইন্টিগ্রেটেড রিপোর্টিংটা দেখি, দিস ইজ দ্য ইন্টিগ্রেটেড রিপোর্টিং। ওকে, সো ইন্টিগ্রেটেড রিপোর্টিং আপনি দেখবেন যে এখানে আসলে ওদের আপনি এই যে যেটা আমরা বলছিলাম যে আলটিমেটলি কি কি জিনিস থাকবে, আপনারা যদি দেখেন যে আমাদের স্ট্র্যাটেজি, গভর্নেন্স, রিস্ক ম্যানেজমেন্ট এবং সাস্টেনেবিলিটির যে জিনিসগুলো, তো এই জিনিসগুলো এখানে আছে। সো আপনি যদি এই রিপোর্ট গুলো একটু জাস্ট দেখেন, দেখবেন যে এখানে আপনার ফাইন্যান্সিয়াল যে ফ্যাক্টরস গুলো আছে সেখানে, মানে সেটার থেকে নন ফাইন্যান্সিয়াল যে ফ্যাক্টরস গুলো সেটাকে আপনার মোর প্রায়োরিটি দেওয়া হয়েছে। সো দিস ইজ দ্য নাম্বার যেটাতে আসলে আপডেট হয় প্রতি বছর, ওদের নাম্বার অফ স্টুডেন্ট বাড়ে, নাম্বার অফ মেম্বার ইনক্রিজ হয়। এটা হচ্ছে আপনার ম্যানেজমেন্ট টিমের মেসেজ, লিডারশিপের মেসেজ। আই থিঙ্ক ইউ নো দেম। একটা জিনিস বুঝতেছিলাম যে ওদের ওই ক্যাপিটাল গুলোর ব্যাপারে আসলে কিভাবে ওরা প্রেজেন্ট করে। আমি আসলে আপনাদের সাথেই দেখছি এই যে ক্রিয়েট ভ্যালু, কিভাবে ওরা ভ্যালু ক্রিয়েট করে সেটা ওরা বলতেছে, এবং এটা কিভাবে ওরা মেজার করে। সো আলটিমেটলি ভ্যালু ক্রিয়েশনের মডেল গুলো আপনি যদি দেখেন, যেটা আমি আপনাদেরকে বলছিলাম যে তাদের পিপল, কমিউনিটি, ইন্টেলেকচুয়াল প্রপার্টি, ফাইন্যান্সিয়াল, ম্যানুফ্যাকচার্স, রাইট? এটাই কিন্তু আপনি দেখেছেন একটু আগে যে আপনার কি কি ক্যাপিটাল আছে এবং এই ক্যাপিটাল গুলোর মাধ্যমে সে কিভাবে আসলে ভ্যালু ক্রিয়েট করে সেই জিনিসগুলো এখানে বলা আছে সুন্দর করে। এবং আপনার এখানে গ্লোবাল কনটেক্সটে কি কি রিস্ক এন্ড অপরচুনিটিস আছে। and the last report is sustainability report, যেটা আমি আপনাদেরকে বলেছিলাম যে সাস্টেনেবিলিটি রিপোর্টটা আসলে আলটিমেটলি এটা আপনার রিস্ক অ্যান্ড অপরচুনিটিস দ্যাট রিলেটেড টু দ্য সাস্টেনেবিলিটি এটা প্রোভাইড করে। এবং এখানে আপনি খেয়াল করে দেখবেন যে আপনি আহ, পুরো একটা ডায়াগ্রাম এখানে আছে যে সাস্টেনেবিলিটি হাইলাইটস। আমরা যদি একটু জাস্ট নিচের দিকে যাই, এই এনভায়রনমেন্টাল, সোশ্যাল অ্যান্ড গভর্নেন্স রিলেটেড টু গ্রামীণ ফোন
তারা কিভাবে এই রিস্কটাকে আসলে ম্যানেজ করে এবং তাদের রিস্ক ম্যানেজমেন্টের জন্য কয়টা লাইন মানে কয়টা টায়ার আছে দেখেন। সো আলটিমেটলি এরপর আপনি দেখবেন হয় এটার আলটিমেটলি রিস্কের টাইপ গুলাকে এবং কিভাবে তারা এটাকে রিস্কটাকে ম্যানেজ করতেছে। সো দ্যাটস দ্য ফরম্যাট অফ, সো এটার আসলে ওইরকম কোন মানে স্ট্যান্ডার্ড রেকগনিশন ফরম্যাট নাই যে আপনি এই ফরম্যাটেই করবেন, বাট ইটস আ নন ফাইন্যান্সিয়াল থিং। সো এখানে আপনি আপনার মতো করে প্রেজেন্টেশন করতে পারেন। আমি জাস্ট আপনাদেরকে অডিট রিপোর্টটা একটু দেখাইতে চাই যে অডিট রিপোর্ট বলতে অডিটরের রিপোর্ট অন সাস্টেনেবিলিটি রিপোর্টিং, যে অডিটর এটাকে আসলে কিভাবে এনশিওর করে। যেহেতু এটা একটা রিপোর্ট সাস্টেনেবিলিটি প্রোভাইড করেছে, দ্যাট হ্যাজ টু বি অ্যাকচুয়ালি অডিটেড। তো আপনি যদি দেখেন ওদের অপিনিয়নটা ওরা কিভাবে এটা করেছে। So this is their audit report. So we have conducted limited assurance because এটা আসলে absolute অথবা reasonable assurance দেওয়া possible না, non financial thing. Based on the procedures we have performed and evidence obtained, এবং ওরা কি অনুযায়ী করছে খেয়াল করে দেখেন, IFRS S1, IFRS S2, basis of conclusions, ওদের যে অডিটিং স্ট্যান্ডার্ড সেটার উপর বেস করে ওরা বেসিক্যালি এই করেছে। এখানে ওদের কোনো কি ম্যাটার্স থাকতে পারে, ওরা কি কি জিনিস আসলে বলতে চায়। So that's the thing. So that's actually the format of sustainability reporting. Okay. So আপনারা যখন এই যেমন it's actually prepared by the accounting and the finance department. So আপনাদের আলটিমেটলি ফিউচারে যখন আপনারা এই সাস্টেনেবিলিটি রিপোর্টিং এর কাজ করবেন দেখবেন দিস উইল হেল্প ইউ একটা ওভারঅল আইডিয়া। সো এই ধরনের আমি বলছি না এটা এক্সামের জন্য, জাস্ট আপনার ওভারঅল প্র্যাকটিক্যাল অ্যাসপেক্ট অথবা ক্যারিয়ার গ্রোথের জন্য মানে এই টাইপের রিপোর্ট গুলা একটা ওভারভিউ থাকা দরকার যে কিভাবে ওরা প্রিপেয়ার করছে। সময় করে যখন ফ্রি থাকেন একটু দেখতে পারেন ফাইন্যান্সিয়াল ইনফরমেশন গুলা কিভাবে এক্সট্রাক্ট করে, নন ফাইন্যান্সিয়াল ফ্যাক্টর গুলা কিভাবে এক্সট্রাক্ট করে, রিস্ক অ্যান্ড রিস্ক ম্যানেজমেন্ট গুলা কিভাবে আসে। সো দ্যাট ইউ ক্যান রিলেট এবং দ্যাট উইল রিয়েলি হেল্প ইউ। আপনি গ্রামীণ ফোনে ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টই দেখেন না যে ওরা কিভাবে প্রিপেয়ার করে আসলে। সো এটা আমি বলছি না আপনাদের এক্সাম পার্সপেক্টিভের জন্য, ইটস অ্যাকচুয়ালি relevant for your career growth. Okay, so now এতক্ষণ আমরা যে বকবক করলাম কথা বললাম আসলে এই কথাগুলো বলার পিছনে মেইনলি কারণ হচ্ছে আমার এক্সামে এই কোয়েশ্চেন গুলা কিভাবে আমাকে আনসার করতে হবে এটার একটা স্ট্র্যাটেজি আপনার সাথে ডিসকাশন করা। এখন আপনি খেয়াল করে দেখবেন আমি কোশ্চেন নাম্বার 42 তে আছি। হ্যাঁ, তিনটা কোশ্চেন আছে আমার এই সাস্টেনেবিলিটি এসএমই এবং হচ্ছে ইন্টিগ্রেটেড রিপোর্টিং রিলেটেড। আপনি সাস্টেনেবিলিটির এই কোশ্চেনটা একটু দেখেন। এই কোশ্চেনটা আসলে আপনার কোনো এক্সিবিট অথবা কোনো কিছুর সাথে রিলেটেড কিনা, জাস্ট একটু ওভারঅল দেখেন রিকোয়ারমেন্টটা কি বলছে। দেখেন, ডিসকাস why sustainability has become an important aspect of investors analysis of company। এখানে আপনার 4 মার্ক এবং প্রফেশনাল মার্কস হচ্ছে 2 মার্ক, মানে 4 মার্ক হচ্ছে আনসারের জন্য। ওই 4 মার্ক যদি আপনি প্রফেশনালি আনসার করেন তাহলে আপনাকে অ্যাডিশনালি 2 মার্ক দিবে। এন্ড ইউজুয়ালি এখানে আপনি 2 মার্ক আপনার ফরম্যাট অথবা আপনার আনসারের এটা যদি ঠিক থাকে আপনি ঠিকমতো আনসার করবেন। এন্ড আপনি আমাকে বলেন এটার জন্য আসলে আপনি মানে স্ট্যান্ডার্ড ফ্রেমওয়ার্কটা কি হবে। আপনি জাস্ট গল্প বলবেন যে সাস্টেনেবিলিটি রিপোর্টিং কি, এটা কেন ইনভেস্টরদের জন্য ইম্পর্টেন্ট অ্যাসপেক্ট কোম্পানির। এখানে কি আর এখানে হাইয়েস্ট 3টা পয়েন্ট বলতে পারবো আমি। 3 থেকে 4টা পয়েন্ট আপনি বলবেন, বাট 4টা পয়েন্ট কিন্তু আপনি অলরেডি জানেন। আমরা অনেক কথা বলছি ঠিক না এই ব্যাপার নিয়ে, কেন ইম্পর্টেন্ট, কেন এটাকে আসলে ওভার দ্য টাইম আসলে কি বলে, যেহেতু ইনস্টিটিউশনাল শেয়ার হোল্ডার স্টেক হোল্ডাররা বাড়তেছে, তো সেই ক্ষেত্রে ইট ইজ বিকামিং মোর পপুলার এবং এটার পেছনে অনেকগুলো লজিক আমরা বলছি। এবং খেয়াল করে দেখেন নোটটা কি বলছে, দেয়ার ইজ নো রিকোয়ারমেন্ট টু রিফার টু এনি এক্সিবিট। তার মানে এটার সাথে সিনারিও লিঙ্ক করতে হবে না, ইটস জাঙ্ক কোয়েশ্চেন। আপনি জাস্ট এই কোয়েশ্চেনটার আনসারটা যদি একটু দেখি, আমরা একটু দেখবো ইনভেস্টর। খেয়াল করে দেখেন যে এখানে আসলে এটার জন্য কোনো এক্সিবিট সিনারিও পড়তে হবে না, জাস্ট এখানে একটা ছোট ব্রিফ আমাকে দিছে যে কেন আসলে সাস্টেনেবিলিটি রিপোর্টিংটা ইম্পর্টেন্ট হচ্ছে ডে বাই ডে। ইনভেস্টর্স নিড টু আন্ডারস্ট্যান্ড আ ভ্যারাইটি অফ ফ্যাক্টরস ওয়েন মেকিং অ্যান ইনভেস্টমেন্ট ডিসিশন, যেটা আমরা জানি। দে does not or they do not
look into the financial aspect only. They also consider other non-financial factors as well, such as they also consider the environmental factors, social factors, governance factors, and that actually ESG reporting coming from the sustainability thing. And they actually want to make sure that the business is sustainable in long run, and to ensure that sustainable in business, actually the company have to focus on the sustainability thing. So আমরা এইভাবে লিঙ্ক করে আসতে পারি, the nature of companies in which they are looking to invest in important consideration as is need to incorporate sustainability factors into the investment decisions. তার মানে এখানে আপনার জাস্ট কোনো স্ট্যান্ডার্ড রিলেটেড কিছু না, এখানে আপনার কোনো গাইডলাইনের কিছু না, জাস্ট সাস্টেনেবিলিটি স্ট্যান্ডার্ডটা কেন আপনাকে, সাস্টেনেবিলিটি কেন ইম্পর্টেন্ট ইনভেস্টরের জন্য, জাস্ট এই কথাটা বলতে হবে। এখন দেখেন এখানে এক গাদা রচনা লেখা আছে, এই যে 42 এর। এত কথা তো আপনাকে আসলে না বললেও হবে, আপনি 3টা পয়েন্ট নিয়ে কথা বলবেন। এখানে একটা পয়েন্ট আপনি কথা বলছেন, এখানে একটা পয়েন্ট আপনি কথা বলছেন, এন্ড এখানে একটা পয়েন্ট নিয়ে আপনি কথা বলছেন। ওকে, সো তার মানে এখানে আলটিমেটলি আপনি যদি আনসারটা একটু আমরা পড়ে ফেলি 2 মিনিটে, আপনি দেখবেন যে একটা ওভারঅল আইডিয়া পাচ্ছেন, বাট এত ডিটেলস তো আপনি লিখতে পারবেন না। আপনি যতটুকু আপনার আন্ডারস্ট্যান্ডিং হবে ততটুকু আপনি লিখলো গুড এনাফ। সো ইটস নট লাইক যে আপনাকে পুরোটাই মুখস্থ করেই লিখতে হবে এটা, বাট এখান থেকে আপনি একটা আন্ডারস্ট্যান্ডিং নিয়ে নিলেন, নিয়ে আপনি এটা 30-40% পর্যন্ত যদি কভার করতে পারেন, লিখতে পারেন, দ্যাটস গুড এনাফ, কোনো প্রবলেম নাই। দেখেন কি বলছে, সাস্টেনেবিলিটি হ্যাজ বিকাম অ্যান ইনক্রিজিং ক্রুশাল অ্যাসপেক্ট অফ ইনভেস্টিং. There is a growing recognition that sustainability can have a significant effect on company financial performance. Investors are increasingly integrating considerations of sustainability issues and metrics into decision making. Investors require a better understanding of the wider social environmental context, যেটা আমরা বলছি একটু আগে. This create greater trust, credibility with investors, reduce risk of investors. ওই যে ওই কথাটা আপনি নিয়ে আসতে পারেন, risk and opportunities of the business তারা এটা দেখতে পারে. Investors have shown an appetite for products which recognize reflect relationship between their investment and social and environmental contract. Investors need to completely understand the nature of companies which they are looking to invest, incorporate material sustainability factors investment decisions. They need to understand whether there are material risk or opportunities. ওই যে একটু আগে আমরা যে কথাটা বললাম যে ট্র্যাডিশনাল রিপোর্টের সাথে এটা আসলে তার ম্যাটেরিয়াল রিস্ক এন্ড অপরচুনিটিস গুলা কি আছে। Their materiality will differ from the sector to sector, কারণ এটার আসলে কোনো ফাইন্যান্সিয়াল প্যারামিটার নাই। Sustainability is often unique to the sector. This analysis can be dedicating factor between otherwise identical companies. If the company is viewed fully based on sustainability performance, তাহলে হয়তোবা নন ইনভেস্টমেন্ট ডিসিশন আসবে। আবার যদি কোনো কোম্পানি তাদের মানে স্ট্রং সাস্টেনেবিলিটি পারফরমেন্স থাকে, তাহলে হয়তোবা আবার ইনভেস্টররা দে উইল অ্যাকচুয়ালি ফোকাস অন টু ইনভেস্টমেন্ট. This advance have led to the quantitative application sustainability data. Quantitative মানে হচ্ছে the number, investment analysis and decision making. Companies need a greater knowledge, investors needs perspective to help make reporting more relevant to the investors, clearly communicate the financial value of company sustainability efforts. দ্যাট ইজ দ্য থিং। তার মানে এখন আপনাকে যে এই প্যাটার্নই লিখতে হবে ব্যাপারটা কিন্তু তা না, জাস্ট এটা একটা প্যাটার্ন যেখানে আমরা ইনভেস্টর কেন সাস্টেনেবিলিটি রিপোর্টিংটাকে ইম্পর্টেন্ট মনে করে এই কথাটা আমরা বলতেছি। বাট এই কথাটা আপনি ডিফারেন্ট ভাবেও আপনার মতো করেও বলতে পারেন, দ্যাট হ্যাজ টু বি লজিক্যাল, যে ইনভেস্টরের জন্য কেন সাস্টেনেবিলিটি ইম্পর্টেন্ট এবং কেন সাস্টেনেবিলিটি ইনফরমেশনটা তারা মোর অ্যাকচুয়ালি ফোকাস থাকে তাদের ফাইন্যান্সিয়াল ডিসিশন মেকিং এর ক্ষেত্রে। So I think you can understand the context that you can write. দেখেন আমরা অনেক কথা বলছিলাম, বাট আলটিমেটলি কিন্তু আমি 4-5 মার্কের একটা কোয়েশ্চেন এখানে পাচ্ছি, বাট যে কোয়েশ্চেনটা আমি পাচ্ছি বিকজ আই হ্যাভ আ ফুল কনটেক্সট অন সাস্টেনেবিলিটি রিপোর্টিং, এন্ড আমি ওই সমুদ্রের ওই জায়গা থেকে আমি হয়তো বা একটু ছোট করে একটু কথাটা বললেই হয়ে যাবে আমার এখানে, বাট আমি 4-5টা পয়েন্ট কথা বলবো, এর বেশি এখানে এত ডিটেলস কথা বলার দরকার নাই। ওকে, এটা আসলে এসএমই রিলেটেড, হ্যান্ডফুড এসএমই এবং ইন্টিগ্রেটেড রিপোর্টিং রিলেটেড। তো আমি এটার এক্সিবিটটাতে পরে আসি, আমি আগে আমার রিকোয়ারমেন্টটা একটু পড়ে ফেলি। হ্যাঁ, এটাতে একটু একটা বড় মার্কেট কোয়েশ্চেন আসছিল, বাট আমরা একটু দেখতে চাই যে আসলে এই এসএমই কোয়েশ্চেনটা কিভাবে আনসার করা হয়েছে, এক্সামিনার কিভাবে এটাকে আনসার করেছে। প্রফেশনাল মার্কস, এখানে প্রফেশনাল মার্ক 2 আছে, তো তার মানে হচ্ছে 4-4-8 + 13, তার মানে 15 মার্কের কোয়েশ্চেনটা আসছিল, এন্ড দ্যাট ওয়াজ একটা মানে
কি বলে আসলে শকিং শর্ট, বিকজ 2020 তে আসছিল, অনেকেই হয়তো বা এটা মিস করে যাইতেই পারে। সো আমরা রিকোয়ারমেন্ট একটু পড়ে ফেলি and দেন আমরা আনসারটা প্ল্যানিং করি। Discuss the nature of SME standards and the principles differences between SME standards and the full IFRS standards. এই 4 মার্কটা আপনার জন্য কিন্তু বোনাস। এই যে আপনি 2-3টা স্ট্যান্ডার্ড নিয়ে কথা বলবেন। ডেভেলপমেন্ট কস্ট ক্যাপিটালাইজ করা যায় না। বরোইং কস্ট ক্যাপিটালাইজ করা যায় না। তারপর হচ্ছে ইনভেস্টমেন্ট প্রপার্টি, তারপর গুডউইল, অনেকগুলো পয়েন্ট আপনি জানেন যেগুলো ডিফারেন্স টু দ্য এসএমএস স্ট্যান্ডার্ড। বাট এখানে যদি কোনো স্পেসিফিক সিনারিওর কথা বলে আপনি ওই দুইটা সিনারিও নিয়ে কথা বলবেন। ডিসকাস দ্য এফেক্ট দ্যাট ইনফরমেশন অ্যাসিমেট্রি ক্যান হ্যাভ ডিসিশন টু ইনভেস্ট ইন এসএমই, যেটা আমরা বললাম যে information asymmetry, the access of information, the access level of information that the management of SME will have, and the level of informations that actually stakeholders of the SME that will have not the similar, because ম্যানেজমেন্টের কাছে ইনফরমেশন বেশি থাকে, এন্ড এটাকে আসলে রিজলভ করার জন্য আমরা অ্যাসিমেট্রিক ইনফরমেশনটাকে কিভাবে রিজলভ করা যায় তার মানে এখানে ডিসক্লোজার বাড়াইতে পারে, ইন্টিগ্রেটেড রিপোর্টিং এর কথাটা এখানে আমরা বলে দিব। 3 নাম্বার লিডটা এখানে চলে আসবে, দ্য ডিসকাস হাউ ইন্টিগ্রেটেড রিপোর্টিং কুড হেল্প SME বেটার আন্ডারস্ট্যান্ডিং এন্ড বেটার কমিউনিকেট হাউ ক্রিয়েট ভ্যালু টু দ্য ইনভেস্টর। ওই যে আমাদের যে ক্যাপিটাল গুলো আছে সেটা কিভাবে তার ভ্যালু ক্রিয়েট করে শর্ট, মিডিয়াম এবং লং টার্ম পার্সপেক্টিভে, সেটা এসএমই কিভাবে ইন্টিগ্রেট করবে তার রিপোর্টিং এ, এবং সেটা কিভাবে বেটার অ্যাসিমেট্রিক ইনফরমেশনটাকে আরো রিজলভ করবে। সো দোজ দ্য থিং, তার মানে আমরা যে কথাগুলো এতক্ষণ বলছিলাম সেটাই বেসিক্যালি আমার এটার জন্য অ্যাপ্লিকেবল, এবং পরের রিকোয়ারমেন্ট গুলো আসলে IAS 19 রিলেটেড, সেটা আমরা অলরেডি ডিসকাশন করেছি। সো এখানে আমাদের জন্য রিলেভেন্ট না আজকের টপিকের জন্য। তার মানে এইটা ইটস আ বোনাস, এটা একটা ডিসকাশন থিং, and this is another bonus। আপনি ওই ইন্টিগ্রেটেড রিপোর্টিং এর যে ক্যাপিটাল গুলো আছে সেটা নিয়ে যদি একটু কথা বলেন তাহলে আই বিলিভ আপনারা এখানে 5-এর মধ্যে 4 মার্ক ইজিলি পাবেন। ওকে, এখন আমরা আসি এসএমই এর এক্সিবিটটা কি সেটা একটু দেখে ফেলতে। তার আগে একটা ছোট বেসিক ইনফরমেশন দেখে ফেলি যে এখানে কি বলছে। আমরা যদি দেখি যে হ্যান্ড ফুড কোম্পানি ইজ এ স্মল অ্যান্ড মিডিয়াম সাইজড এন্টারপ্রাইজ to encourage employees to remain with the entity. The company's financial year and its 31st December prepared financial statement using IFRS standard, but is interested in differences with ISM standards, যেটা আমরা লিড পেয়েছি একটা যে এসএম স্ট্যান্ডার্ডস গুলোর মধ্যে কি কি ডিফারেন্স হতে পারে। It can be argued that SME face financing difficulties because there is a serious information asymmetry between SME and investors, যেটা আমরা বললাম একটু আগে যে ইনফরমেশন অ্যাসিমেট্রি মানে হচ্ছে the level of information that accessed by management and the level of information that accessed by investors are not same। এই যে গ্যাপটা আছে এটাকে আলটিমেটলি রিজলভ করা যায় কিভাবে। ইনফরমেশন asymmetry in the context of SME means that SME has access to relevant information while the information investor suffers from lack of relevant information, যে কথাটা আমরা অলরেডি বলে ফেলছি। সো এই টার্মটা যদি না জানতেন তাহলে হয়তো বা আপনার জন্য একটু প্রবলেমেটিক হতে পারতো এটা। It can be argued that SME standards decreases information asymmetry between entity and investors, যেটাও আর্গু করতেছে যে এটা asymmetry ইনফরমেশনটা আসলে কমায় দেয়। Where SMEs lead in product and service innovations, এই যে এটা যেহেতু প্রোডাক্ট অ্যান্ড সার্ভিস ইনোভেশনের সাথে রিলেটেড, তার মানে আপনি IAS 38 এর কথাটা বলতে পারেন, হ্যাঁ ওই ডেভেলপমেন্টের যে কথাটা সেটা বলতে পারেন। There is a clear concise, মানে ওইখানে আপনি দুইটা পয়েন্ট নিয়ে বলতে পারেন, মানে ক্যাপিটালাইজ আর হচ্ছে অ্যামোর্টাইজেশনের কথাটাও বলতে পারেন। There is a clear concise and persuasive case for why SMEs and their stakeholders stand to benefit greater by using integrated reporting। তার মানে integrated reporting তারা ইউজ করলে কি কি বেনিফিট পাবে সেটা আপনি একটু বলবেন। Because the investor will get access more information to the financial and non-financial factors as well, and এটা আসলে তাদেরকে তাদের ডিসিশন মেকিং এ সাস্টেনেবল থিং করতে আরো বেশি হেল্প করবে। সো আপনি ওই কথাগুলা ওই লেকচারগুলো এখানে জাস্ট মানে জাস্ট আনসারের মধ্যে নিয়ে আসলে হয়ে যাবে হোপফুলি। সো লেটস সি, আলটিমেটলি আমাদের প্ল্যানিং ডান, আমরা কিভাবে অ্যান্সারটা করব। এখানে আমরা দুইটা পয়েন্ট নিয়ে কথা বলবো বিকজ 4 মার্ক। এখানে আমরা 2-3টা পয়েন্ট নিয়ে কথা বলবো বিকজ থিওরিটিক্যাল থিং, যে এটা কিভাবে অ্যাসিমেট্রিক ইনফরমেশনটাকে চেঞ্জ করতে পারে, মানে এফেক্টটাকে কিভাবে ডিসিশন মেকিং এ হেল্প করবে, এন্ড হচ্ছে এই অ্যাসিমেট্রিক যে প্রবলেমটা
সেটা কিভাবে ইন্টিগ্রেটেড রিপোর্টিং দিয়ে আমরা রিজলভ করতে পারি। সো দোজ আর দ্য প্ল্যানিং। তার মানে আমরা ওভারঅল যে কথাগুলো বলতে চাচ্ছি সে কথাগুলো অলরেডি আমাদের ডিসকাশনে আছে। আমরা একটু দেখি এক্সামিনার আসলে কিভাবে আনসারটা প্ল্যান করেছে, এবং আপনারা যদি একটু দেখেন তাহলে আই বিলিভ রিলেট করতে পারবেন। আহ, আমরা যে কথাগুলো বলছিলাম সেটাই ঘুরে ফিরে আসলে চলে আসবে। 43 না 44? ইয়া 44। এখানে বেসিক্যালি আপনাকে একটা গাইডলাইন দেয় ওরা, বাট এই গাইডলাইনটা আপনি ওইভাবে না করলেও হয়, প্রবলেম নেই, বিকজ আমরা এই কথাটাই বলছি। নেচার অফ এসএমই স্ট্যান্ডার্ডস। সো আপনি বেসিক্যালি এসএমই স্ট্যান্ডার্ডস এর দুইটা জিনিস নিয়ে এখানে কথা বলবেন। একটা হচ্ছে আপনার ইনট্যাঞ্জিবল অ্যাসেট, যেটা অ্যামortize করবেন, আর একটা হচ্ছে ইনভেস্টমেন্ট প্রপার্টির কস্ট মডেল। সো আলটিমেটলি যে কথাটা আমরা একটু আগে বলছিলাম, and the disclosures requirement in SME standards are also substantially reduced, যেটা অলমোস্ট 10%ও না, যেক্ষেত্রে ইউজার্স কস্ট বেনিফিট অ্যানালাইসিস, এসএম এর জন্য কস্ট বেনিফিট অ্যানালাইসিস হয়। সো আলটিমেটলি আপনি অনেক বড় করে লেখা। সো এখানে যদি আমি বলি এই স্ট্যান্ডার্ড গুলাই আপনি যদি একটু ডিটেলস এ কথা বলেন তাহলেই হয়ে যাবে। এটা ছাড়া আপনি অন্য কোন স্ট্যান্ডার্ড নিয়েও কথা বলতে পারেন, মানে যেটা আসলে ডিফারেন্স টু দা এসএমই। ওকে, এরপর আসেন ইনফরমেশন অ্যাসিমেট্রি। ইনফরমেশন অ্যাসিমেট্রির ব্যাপারে যেটা আমরা বলেছি যে ইনভেস্টরের কাছে যে ইনফরমেশন অ্যাক্সেস আছে এবং এসএমইর কাছে যে ইনফরমেশন অ্যাক্সেস আছে সেটা আসলে সিমিলার না। IFRS for SMA decreases information asymmetry between the firm and the users because of its recognition, measurement and disclosures requirements. Because এখানে অনেক বেশি কিন্তু কমপ্লেক্সিটি থাকে না, বিকজ আপনি জানেন যে ওইটা কোন বেসিসে রেকগনাইজ করতে পারবে, রাইট? তার মানে আপনার ওই লেভেল অফ কমপ্লেক্সিটিটা গ্যাপটা কমে যাবে। However, there are certain facts and information in companies which is not disclosed by them to investors under any accounting standards. SMEs have access to all relevant information while investors lack much of the relevant information. Unfortunately, lack of relevant information will have an adverse effect on decision making by the investors. Information related to SME credit, project risk, benefits known more by SME than the investors giving SME information, because ক্রেডিট রিস্ক কি, প্রজেক্ট রিস্কের কি অবস্থা, এগুলা এসএমই এর কাছে যে পরিমাণ ইনফরমেশন থাকে ইনভেস্টরের কাছে সে পরিমাণ ইনফরমেশন থাকে না। Therefore, investors are in relatively disadvantaged position because এখানে ইনভেস্টররা কিন্তু একটু রিস্কি পজিশনে থাকে। and if they, for example, or financial institutions, যদি ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশন হয়, will raise lending rates to the reduced potential risk of credit losses, may not invest it all. So সেক্ষেত্রে হয়তো বা তার ইনভেস্টমেন্ট ডিসিশনটাই সে নিবে না। The more incomplete and the less transparent the information from the SME, the higher will be risk related to the investments, and the higher will be the return that our investor required. The access to investment by SME could be determined by the quality of financial statements, information asymmetry and perceived risk. Quality financial statement reduce level of information asymmetry which reduces perceived risk. মানে এক কথায় হচ্ছে যেটা আমার আলটিমেটলি নেক্সট কোয়েশ্চেনটাকে লিড করবে যে এই অ্যাসিমেট্রি লেভেলটাকে কিভাবে রিডিউস করা যায় থ্রু ইউজিং ইন্টিগ্রেটেড রিপোর্টিং। সেই কথাটাই এখানে বলা হয়েছে যে ইন্টিগ্রেটেড রিপোর্টিং এর মাধ্যমে আপনি কিভাবে এটাকে করতে পারেন। যে আপনার ইন্টিগ্রেটেড রিপোর্টিং এ কি করে, ও ডেমনস্ট্রেট করে আপনার কোম্পানির স্ট্র্যাটেজি, কোম্পানির স্টেক হোল্ডার্স, কোম্পানির রিস্ক ম্যানেজমেন্ট, কোম্পানির রিলেশনশিপস এবং কোম্পানির আদার নন ফাইন্যান্সিয়াল যেই ক্যাপিটালস গুলো আছে সেটা কিভাবে ভ্যালু ক্রিয়েট করে ওভার দ্য টাইম, সেটাই আপনি দেখাবেন হচ্ছে আলটিমেটলি মাল্টিপল ক্যাপিটালের মাধ্যমে। সেই কথাটাই আমরা এখানে বলছি। ইন্টিগ্রেটেড রিপোর্টিং কুড হেল্প এসএমই বেটার আন্ডারস্ট্যান্ড এন্ড বেটার কমিউনিকেট হাউ দে ক্রিয়েট ভ্যালু। ইট ক্যান প্রোভাইড আ রোড ম্যাপ ফর এসএমই টু কনসিডার দ্য মাল্টিপল ক্যাপিটাল দ্যাট মেক আপ ইটস ভ্যালু ক্রিয়েশনস। An integrated report represents a more complete corporate report which will help SME understand their businesses so they can implement a business model. দুইটা জিনিস, বিজনেস মডেল অ্যান্ড ভ্যালু, ঠিক না? দুইটা জিনিসই আলটিমেটলি আমার ইন্টিগ্রেটেড রিপোর্টিংটা ই করে। একটা হচ্ছে ভ্যালু ক্রিয়েশন আর বিজনেস মডেলটা কিভাবে তারা ই করছে। এসএমই ইউজ আ রেঞ্জ অফ রিসোর্স রিলেশনশিপ টু ক্রিয়েট ভ্যালু। ওই যে যেটা আপনি ইন্টিগ্রেটেড রিপোর্টিং এর ওই ক্যাপিটালের সাথে কথা বলে দিবেন। Integrated thinking helps SMEs gain deeper understanding of the machines of their business. This will help them assess the strength of their business model and spot any deficiencies. This will create forward-looking approach and sound strategic decision making. Some SME have few tangible assets, but তাদের অনেক ভার্চুয়াল জিনিস থাকতে পারে, অনেক ইন্টেলেকচুয়াল জিনিস থাকতে পারে, অনেক
হিউম্যান রিসোর্সের অনেক জিনিস থাকতে পারে। আচ্ছা, কনভেনশনাল অ্যাকাউন্টিং উইল ফেল টু প্রোভাইড কমপ্লিট পিকচার, সো ইট ইজ ability to create value. Capital such as employee expertise, customer loyalty, intellectual property will not be accounted for in financial statement, which are only one aspect of the SME's value creations. As a result, SME stakeholders can be left with insufficient information to make the like an informed decisions. যা হলে হয়তোবা lack of information এর কারণে তারা হয়তোবা insufficient information এর কারণে ডিসিশনটা নিতে পারবে না। Integrated reporting will include key financial information, but that information is alongside with significant non-financial measures and narrative information. Integrated reporting can help fulfill the communication needs of financial capital and other stakeholders can optimize reporting. So that we actually discussed, যে কথাটা আমরা বলছিলাম যে আলটিমেটলি আমরা ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট প্রিপারেশনের মাধ্যমে যে রিস্কটা আসলে এখানে এক্সপোজ করে, যদি ইন্টিগ্রেটেড রিপোর্টিং এসএমইর জন্য আমরা অ্যাপ্লাই করি তাহলে ওই মানে প্রবলেমটা কিন্তু এখানে রিজলভ হয়ে যায়, যেটা আসলে ফাইন্যান্সিয়াল প্যারামিটারের সাথে সাথে অনেক নন ফাইন্যান্সিয়াল জিনিসগুলোও কিন্তু আলটিমেটলি এখানে রিপোর্ট করা হয়, যেটা যেটা আসলে মোর ইনফর্ম করে ইনভেস্টরদেরকে এবং সেটার উপর বেস করে তারা আসলে ডিসিশনটা নিতে পারে। ওকে, অ্যান্ড দ্য লাস্ট কোয়েশ্চেন, এটা আসলে আর দেখবো না, আমরা জাস্ট রিকোয়ারমেন্টটা পড়েই আমরা শেষ করতে চাই, বিকজ এটাও সেম, এখানে আসলে আপনাকে কোনো এক্সিবিট করতে হবে না, ইটস আ ইম্পর্টেন্ট কি মানে ইনফ্লুয়েন্সিয়াল ফ্যাক্টরস গুলা কি, আগেরটার মতোই অনেকটা। আমরা একটু আগে যে কোশ্চেন্সটা পড়লাম রিকোয়ারমেন্টটা দেখি, ডিসকাস হোয়াই দ্য ডিসক্লোজার্স অফ সাস্টেনেবিলিটি ইনফরমেশন হ্যাজ বিকাম অ্যান ইম্পর্টেন্ট অ্যান্ড ইনফ্লুয়েন্সিয়াল কনসিডারেশন ফর ইনভেস্টর্স। অ্যাগেন সেম কোশ্চেন্স, জাস্ট একটু ডিটেলসে আপনাকে আনসারটা দিতে হবে, যেহেতু 8 মার্কস এখানে আরেকটু বেশি পয়েন্ট লিখতে হবে, প্লাস আইএফআরএস S1 এর কথাটাও আপনি এখানে নিয়ে আসবেন, S2 এর কথাটাও এখানে নিয়ে আসবেন, কেননা ওইখানে আলটিমেটলি ওই ডিসক্লোজারের কথাগুলা বলা আছে ওই 4টা কনটেক্সটে। গভর্নেন্স, আপনি ওই কথাগুলো যদি একটু বলে দেন তাহলে এক্সামিনার উইল আন্ডারস্ট্যান্ড যে আপনি আইএফআরএস S1 আইএফআরএস S2 টা অলরেডি গো থ্রু করে গেছেন। সো এখানে সামারিটা কি বলছে, দেয়ার ইজ আ গ্লোবাল ট্রেন্ড টুয়ার্ডস মোর এক্সটেন্সিভ অ্যান্ড মোর মিনিংফুল ন্যারেটিভ রিপোর্টিং। Improvements in the quality and scope of this reporting are driven by regulatory demands as well as market demands for transparency. Many investors now adhere to sustainable investing, an approach to investment whether or where environment, social and economic ESG যেটাকে governance factors in combination with financial considerations guide the selections and management of investment, that we all know। এই কথাগুলো আমরা আগেও জানি যে আসলে কেন এই জায়গাটা থেকে আমি ইম্পর্টেন্ট গুলো নিয়ে কথা বলবো, যে কেন আমার সাস্টেনেবিলিটি রিলেটেড ডিসক্লোজার্স গুলো অ্যালংসাইড অফ ফাইন্যান্সিয়াল ইনফরমেশন কেন ওভার দ্য টাইম ইনভেস্টরের জন্য আসলে ইম্পর্টেন্ট হচ্ছে, বিকজ অফ ওই একই জিনিস, রিস্ক ম্যানেজমেন্ট অ্যান্ড অপরচুনিটিস, ওই জিনিসগুলা কিভাবে এফেক্ট করে কোম্পানিকে, কোম্পানি কিভাবে এফেক্ট করে, এই রিলেটেড ডিসক্লোজার গুলো আমরা 4টা কনটেক্সটে দিব। গভর্নেন্স, স্ট্র্যাটেজি, রিস্ক ম্যানেজমেন্ট অ্যান্ড মেট্রিক্স। আইএফআরএস S1 হচ্ছে জেনারেল ডিসক্লোজার্স আর আইএফআরএস S2 হচ্ছে ক্লাইমেট রিলেটেড চেঞ্জের ডিসক্লোজার্স। সো দ্যাটস দ্য প্ল্যানিং ওভার হিয়ার। সো দ্যাটস অল অ্যাবাউট আওয়ার রিমেইনিং পার্ট। সাস্টেনেবিলিটি রিপোর্টিং এর কোয়েশ্চেন এই দুটেই ছিল রিলেভেন্ট ফার্স্ট ইয়ার কোয়েশ্চেন, এবং ইন্টিগ্রেটেড রিপোর্টিংটাও আমরা দেখলাম, এসএমইর ব্যাপারটাও আমরা দেখলাম। সো দ্যাটস অল ফর টুডে and all for the sessions. Now floor is for you. If you have any questions or query, you guys there. তানজিম অলরেডি চলে গেছে, ওর মেবি পড়াশোনার সাস্টেনেবিলিটি দিয়ে এবারে এসবিএল এর প্রিসিনে বেশ বড় একটা পার্ট আছে। এসবিএল এর জন্য এটা খুব ইম্পর্টেন্ট, মানে এটা আসে এখন। আমি সাসপেক্ট করতেছি যে এবার কোশ্চেনে সাস্টেনেবিলিটি নিয়ে বেশ কিছু কোশ্চেন থাকবে। এসবিআর এ আসে, এসবিআর এ তো আসবেই, যে যে কথাগুলো আমরা বলতেছি এই কথাগুলোই আসবে, এই জিনিসগুলোই আসবে, বাট এটা অনেক স্ট্রেট ফরওয়ার্ড ওয়েতে আসবে, বাট এটা ওভার দ্য টাইম আরো আরো সময় করে ধরে ধরে এটা আরো কমপ্লেক্সিটিটা বাড়বে, কেননা সাস্টেনেবিলিটি রিপোর্টিংটা আসলে ইটস আ নেক্সট হট টপিক। আমাদের এবারে যে প্রিসিনটা দিয়েছে সেটা হচ্ছে আপনার শু ম্যানুফ্যাকচারিং ইন্ডাস্ট্রি দিয়ে। এখানে ওকে, এখানে একটা পার্টে বলা হচ্ছে যে শুজ গুলো ম্যানুফ্যাকচার করা হচ্ছে সিনথেটিক ম্যানমেড মেটেরিয়ালস দিয়ে। ওকে, সেখানে সাস্টেনেবিলিটির অনেক কিছু পয়েন্ট দেওয়া আছে। সো ভেরি ইম্পর্টেন্ট এবং নিউ টপিক যেটা আমরা জানি। হ্যাঁ, ওকে, তাহলে আমরা শেষ করে দিই।
আমাদের জি গুড লাক যারা এসবিআই এক্সামের জন্য বসছেন 25 জুন সেশনের জন্য। সো লেট মি নো তানজিম আর বাকি যারা এন্ট্রি করেছেন ইফ ইউ হ্যাভ এনি কোয়েরিজ এন্ড কোয়েশ্চেন্স। সো থ্যাংক ইউ, গুড বাই, আল্লাহ হাফেজ।